আজকের ক্লাসে আমরা উইন্ডোজ অপারেটিং এর যে সকল কাজগুলো অবশিষ্ট ছিল ওই সকল কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। উইন্ডোজ অপারেটিং এর মধ্যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হার্ড ডিস্ক, ড্রাইভ, ফাইল রিনেম করা, ফাইল আপনার স্থানান্তর করা, তারপরে আপনার ফাইল যদি আমরা ডিলিট করে ফেলি ওই ফাইলগুলো কোথায় পাবো এবং সেখান থেকে তার পূর্বের স্থানে নিয়ে যাওয়া, এই সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছিলাম। ডেস্কটপে কি কি থাকে, ডেস্কটপ কি থাকে, কোন ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজ থাকে, সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, আবার স্ট্যাটাস বারে কি কি কাজ যেগুলো আমরা আলোচনা করেছি। ডিসপ্লে সেটিং বলতে আমরা পিসিতে যখন যাই তখন আমরা কি দেখতে পাই বলেন দেখি। আমরা যখন পিসিতে যাই বা মাই কম্পিউটারের ভিতরে যাই তখন আমরা কি দেখতে পাই? কম্পিউটারে থাকা অপশন গুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাই। না, ডিসপ্লে না। এই যে আমরা বর্তমানে মাই কম্পিউটারটা ওপেন করলাম, মাই জি, কম্পিউটার ওপেন করার পরে ভিতরে গিয়ে আমরা কি দেখতে পাই? কি পাই? কমায় দাও পেনটা। ডিভাইস আর ড্রাইভ। ড্রাইভ। ড্রাইভ গুলি দেখতে পাই, ড্রাইভ। ড্রাইভ দেখতে পাই। আবার আমরা কি দেখতে পাই? ড্রাইভ দেখতে পাই। ড্রাইভ কাকে বলে? ড্রাইভ কাকে বলে বলেন? জানি না স্যার, বলবেন। কম্পিউটারের মেমোরি কার্ড। যে ড্রাইভ কাকে বলে বলেন? এটা সম্ভবত হার্ড ডিস্কের যে জায়গাতে আমরা ফাইলগুলি রাখি ওই জায়গাটাকে ড্রাইভ বলে। আচ্ছা, কম্পিউটারের যে হার্ড ডিস্ক গুলো রয়েছে এগুলো বিভিন্ন ঘরে বিভক্ত করা হয়, আর ওই ঘরগুলোকে কি বলা হয়? ড্রাইভ বলে। সবাই একমত? জি। এই মতের কেউ নেই? জি না। আচ্ছা, ড্রাইভকে আপনি আরেকটা হিসাব ধরে রাখতে পারেন, সেটা হলো ফাইল ম্যানেজার। সেটা কি? ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার। এই ড্রাইভের প্রত্যেকটা ড্রাইভের নাম থাকে, একটা স্থায়ী নাম থাকে, একটা অস্থায়ী নাম থাকে। অস্থায়ী নামগুলো চেঞ্জ করা যায়, স্থায়ী নামগুলো চেঞ্জ করা যায় না। স্থায়ী জি। নামগুলো, স্থায়ী নামগুলোর মধ্যে কয়েকটা নাম বলেন। আপনারা কেউ যেমন কম্পিউটার আছে। টিপেন না ইতিমধ্যে? জি। বলেন। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এই নামগুলো কি? স্থায়ী স্থায়ী। নাম। তাই। তাই। নামগুলো চেঞ্জ হয় না, এগুলো থাকে পার্মানেন্ট নাম। এই জি। পার্মানেন্ট নেম গুলো ব্র্যাকেটের মধ্যে থাকে, আর অস্থায়ী নামগুলো ব্র্যাকেট ছাড়া থাকে। অস্থায়ী নামগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক, আকরামুল্লাহ, জি। মোহাম্মদ, আকরাম, তাই না? জি। এগুলো চেঞ্জ করতে পেরেছি, আপনি চাইলে আপনিও চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আর জি। একাধিক ড্রাইভ গুলো কেন করা হয়? একাধিক ড্রাইভ কেন করা হয়? কাজের সুবিধার্থে, কাজ বিভিন্ন জায়গায় রাখার সুবিধার্থে আর কি। আমাদের কাজগুলো বিভিন্ন ভাগ করে রাখার জন্য এবং আমাদের ফাইলপত্রগুলো সেফটির জন্য আমরা একাধিক ড্রাইভ করি। আমাদের ড্রাইভ গুলোর মধ্য থেকে একটা ড্রাইভের মধ্যে কি থাকে? উইন্ডোজ। উইন্ডোজ থাকে। আর যে ড্রাইভের মধ্যে উইন্ডোজ থাকে ওই ড্রাইভের মধ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কোনো কিছুই
রাখবো না। কিনা। কারণ যদি আমরা রাখি, ইনকেস যদি আমাদের উইন্ডোজ সমস্যা হয়, তখন কি হবে? আমাদের ফাইলগুলো চলে যাবে। চলে যাবে। চলে এই যাবে। জন্য আমরা সি ড্রাইভ যাব না। আর ড্রাইভ, কোন ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজটা রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? ওই যার উপরে উইন্ডোজের একটা চিহ্ন আছে। ড্রাইভের উপরে একটা উইন্ডোজের লোগো থাকবে। জি এটা উইন্ডোজের লোগো। উইন্ডোজের প্রাণের লোগো তো চেনেন সবাই। জি জি লোগো এভাবে আপনারা এই উম্মার লোগো চেনেন? জি এরকম প্রত্যেকটাই কোম্পানির লোগো থাকে। লোগো দ্বারা কোম্পানিকে মেনশন করা হয়। লোগো দ্বারা কি করা হয়? কোম্পানিকে মেনশন। মেনশন করা হয়। করা হয়। অর্থাৎ এই যে লোগোটা দেখলে মানুষ বুঝতে পারে যে এটা অমুক কোম্পানি। নাম বলা লাগে না, দেখানো লাগে না, তাই না? জি জি আচ্ছা, তাহলে এগুলোর দ্বারা কি হয়? যে ঠিক এই যে লোগোটা রয়েছে উইন্ডোজের, এটা যে ড্রাইভের মধ্যে থাকবে সেটাই হলো আমরা উইন্ডোজের ড্রাইভ। ওই ড্রাইভের মধ্যে আমরা রাখবো না। এখন প্রশ্ন হলো, সব কম্পিউটারে কি সি ড্রাইভ থাকে? না, সব কম্পিউটারের মধ্যে সি ড্রাইভে উইন্ডোজ থাকে না। যেসব ড্রাইভের মধ্যে উইন্ডোজ গুলো সেট আপ করা হয়, যিনি সেট আপ করেন তিনি নির্দিষ্ট একটা ড্রাইভের মধ্যে করেন। তবে ম্যাক্সিমাম ড্রাইভটা কিসে হয়? সি ড্রাইভ। সি ড্রাইভ। ম্যাক্সিমাম সি ড্রাইভে কি সি ড্রাইভ। উইন্ডোজটা সেট আপ করা হয়। কথা ক্লিয়ার? জি জি এই সি ড্রাইভের অধীনে বা উইন্ডোজ ড্রাইভের অধীনে আপনার ডেস্কটপের ডকুমেন্ট গুলো থাকে। এই যে ডেস্কটপের মধ্যে ডকুমেন্ট গুলো আপনি রেখেছেন না, জি জি এই ডকুমেন্ট গুলো কোন একটা ড্রাইভের অধীনে তো অবশ্যই। কারণ আমার মেমোরির জায়গার মধ্যেই তো আমার পুরো প্রোগ্রাম গুলো থাকে। তো মেমোরির জায়গাগুলোকে আমরা যখন ভাগ করি, তখন আমার বিভিন্ন ভাগের মধ্যে আমার বিভিন্ন কি থাকে? ডকুমেন্ট গুলো বা তথ্যগুলো থাকে। তো আমার এই ডেস্কটপের মধ্যে যে প্রোগ্রামগুলো আমি দেখতে পাচ্ছি, এটা কোন ড্রাইভের অধীনে, এটা যদি আমি না জানি, তাহলে আমি অনেক বড় ধরনের ক্ষতির সম্ভাবনায় থাকবো। এই ডেস্কটপটা কোন ড্রাইভের অধীনে থাকে বলেন? গত ক্লাসও সি ড্রাইভের অধীনে। সি উইন্ডোজ ড্রাইভের অধীনে। কিসের অধীনে? সি ড্রাইভের অধীনে। সি এই সি ড্রাইভ। ড্রাইভের অধীনে আমরা তো সি ড্রাইভের ভিতরে ঢুকে কিন্তু রাখি নাই। সি ড্রাইভের ভিতরে কি ঢুকে কিন্তু কি করি নাই? রাখি রাখি নাই। রেখেছি কোথায় বলেন? ডেস্কটপে। ডেস্কটপে। তো ডেস্কটপে রাখলে সি ড্রাইভে কেন এটা থাকবে? এটা প্রশ্ন আসে কিনা? জি জি এটার প্রশ্নের উত্তরটা হলো এমন যে আপনার একটা ঘরের দুইটা দরজা। একটা ঘরের, দুইটা দুটা দরজা। এখন যদি আপনি বলেন একটা ঘরের দুইটা দরজা, এই দরজা একটারই, এই দরজা এই ঘরেরই, আরেকটা দরজা কার আমি জানি না, এটা এটা মনে আনাটা ভুল না? জি জি একই ঘরে যদি দুইটা দরজা থাকে, তাহলে বুঝতে হবে ওই ঘরের অধীনেই ওই দুটোটা দরজা। জি ওই ঘরের অধীনে ওই দুটোটা দরজা। ঠিক আপনি যদি সি ড্রাইভের ভিতরে ঢুকে তথ্য রাখেন, ঠিক যেমন সি ড্রাইভের অধীনে থাকবে, ঠিক ডেস্কটপের মধ্যে যা কিছু রাখবেন সেটাও সি ড্রাইভের অধীনে থাকবে। কেননা ডেস্কটপে যা কিছু রাখবেন এটার দরজা হলো, ঢোকার দরজা কি? সি ড্রাইভ। সি ড্রাইভ। কথা ক্লিয়ার? জি জি তাহিরের মতো কোনো ভেজাল আছে? না তাহলে এখন ঠিক। দেখেন, এই যে এখানে যা কিছু আপনি রাখবেন, আপনাকে হিসেব নিকেশ করেই রাখতে হবে। গুরুত্বপূর্ণ কোন ফাইলই আপনি ডেস্কটপে রাখবেন না না। একদম সবসময় জিনিসটা খেয়াল রাখবেন। শর্টকাট কিংবা টেম্পোরারির কোনো ফাইল যদি হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে রাখতে পারেন। স্থায়ী কোনো ফাইল, গুরুত্বপূর্ণ কোনো তথ্য কখনো আপনি এই জায়গাতে রাখবেন না। না সবসময় কোথায় রাখবেন বলেন? কোথায়? ড্রাইভে রাখবেন। তবে কোন ড্রাইভ ব্যতীত? সি
ওই ড্রাইভ উইন্ডোজের ড্রাইভ ব্যতীত গুলোতে এগুলো রাখবেন। ঠিক আছে, তো অন্য ড্রাইভ গুলোতে আমরা খুলি, যেমন ডি ড্রাইভটা খুললাম, যেমন কি ডি ড্রাইভটা খুললাম, করলাম। ডি ড্রাইভ যখন আমরা ওপেন করব তখন হলুদ হলুদ কিছু ফোল্ডার পাওয়া যায়, এগুলোকে বলা হয় ফোল্ডার। কি বলা হয়? ফোল্ডার। 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 যেমন আপনাদের ফাইল ক্যাবিনেটের উপরে ফোল্ডার থাকে না, জি ফোল্ডার রাখেন কিনা, ওই ফোল্ডারের মধ্যে কি থাকে? ফাইল থাকে। জি ওই ফোল্ডার গুলোর মধ্যে কি থাকে? ফাইল ফাইল থাকে। থাকে। পত্র। ঠিক ওই ফোল্ডারের মতোই এই ফোল্ডার। যেমন ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল রাখা যায়, ঠিক কম্পিউটারের ফোল্ডারের ভিতরেও একাধিক ফাইল, পিকচার, ভিডিও, সফটওয়্যার, নানান ধরনের আপনার অ্যাপস ইত্যাদি গুলো রাখা যায়। তাহলে এইটা কেন প্রয়োজন? এটাও আমার প্রশ্ন আসতে পারে। আমার ড্রাইভ নাই বুঝলাম যে কম্পিউটার মেমোরি কার্ড হিসেবে ভাগ ভাগ করা হয়েছে, তাহলে ড্রাইভ কেন দরকার? কি বলেন? প্রশ্ন আসে কি যে ড্রাইভ জি। কেন? ড্রাইভ তো এই জন্য দরকার, সরি, ফোল্ডার কেন দরকার? এই ফোল্ডারটা এই জন্য দরকার যেহেতু আমার ড্রাইভটা নির্দিষ্ট ঘরের জায়গা, আর ভিতরের জায়গার ভিতরে রুমের ভিতরে ঢোকার পরে আমি তো সব কাপড় চোপড়, আমার হান্ডি পাতিল সবকিছু তো আমার খাটের উপর রাখতে পারি না। সবকিছু রুমের মধ্যে রেখে দিতে পারি নাকি আমার হান্ডি পাতিলের জন্য আমি আলাদা একটা তাক, আমার বই পুস্তকের জন্য আলাদা একটা তাক, আমার কাপড় চোপড় জন্য আলাদা একটা তাক, আমার কম্পিউটার রাখার জন্য আলাদা একটা তাক, এরকম আলাদা আলাদা সেপারেট কেন করা হয়? কেন করা হয় বলেন? কাজের বিভিন্ন ধরন সুবিধার্থে আর বিভিন্ন আসবাবপত্রের সুবিধার্থে। কাজের সুবিধার জন্য আলাদা আলাদা করা হয়। এই ফোল্ডার গুলোকে আপনি আলাদা আলাদা তাক মনে করতে পারেন। এই ফোল্ডার গুলোকে কি করতে পারেন? আলাদা আলাদা র‍্যাক মনে করতে পারেন, আলাদা আলাদা শোকেজ মনে করতে পারেন। তো এই ফোল্ডার গুলো আপনি একাধিক আপনি নিজে তৈরি করতে পারবেন, বাট ড্রাইভ কিন্তু আপনি নিজে তৈরি করতে পারবেন। ড্রাইভ আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু ড্রাইভের ভিতরে আপনি একাধিক ফোল্ডার তৈরি করতে পারবেন। ড্রাইভের ভিতরে আপনি কি করতে পারবেন? একাধিক ফোল্ডার তৈরি করতে পারবেন। একাধিক ফোল্ডার কিভাবে তৈরি করবেন সেটার আগে জেনে নি। আমরা যখন ড্রাইভে ঢুকবো, ড্রাইভে ঢোকার পরে আমাদের ইন্টারফেসটা এমন আসবে। এই ইন্টারফেসের কিছু কাজ থাকে, ডান বাম উপর নিচ, বিভিন্ন সাইডের বিভিন্ন কমান্ড গুলো দেখতে পাচ্ছেন, তাই না? জি এই যে কমান্ড গুলো দেখতে পাচ্ছেন, ডান পাশের টাইটেল বার তো আপনাদের সবার জেহানে আছে। টাইটেল বারতে আমরা এটার মাধ্যমে কি কাজ করতে পারি? ফাইল ক্লোজ। প্রোগ্রামটাকে ক্লোজ করতে পারি। বাম পাশে রেজিস্টার ডাউনের মাধ্যমে কি করতে পারি? ফাইলটাকে ছোট বড় করতে পারি। ছোট মিনিমাইজের মাধ্যমে ফাইলটা কি করতে পারি? হাইড করতে পারি। ফাইলটাকে হাইড করতে পারি। হাইড করে কোথায় জমবে? স্ট্যাটাস বারে, স্ট্যাটাস বারে। তাই না? এই যে স্ট্যাটাস বারে ক্লিক করলে আবার চলে আসবে। চলে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন হলো আমি কোন ড্রাইভে রয়েছি সেটা দেখাচ্ছে, জি তাই না? আবার এই ড্রাইভের ডান পাশে একটা ক্রস বাটন দেখা যাচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ড্রাইভটা ক্লোজ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এখানে যে ক্লোজ, জি সেম ক্লোজটা এখানেও ক্লোজ করি, কি হয়ে গেল? চলে গেল, ক্লোজ হয়ে গেল। ড্রাইভটা ক্লোজ হয়ে গেল। আমি আবার ড্রাইভে ঢুকলাম, আর ঠিক এই ক্লোজের ডান পাশে আরেকটা দেখা যাচ্ছে প্লাস, এটাকে বলা হয় ট্যাব। আমার যেমন ডি ড্রাইভে একটা ট্যাব দেখা যাচ্ছে, আমি এই ড্রাইভে ক্লিক করার পরে আমি যখন এখানে ক্লিক করব তখন আমাকে আরেকটা ইয়ে দেখাবে, অটোমেটিক ভাবে একটা হোম চালু হয়ে গেছে, মানে ডেস্কটপ। আমি নিচের দিকে বাম পাশে এই যে এখানে টাচ পেন বার, এটার নাম কি? টাচ পেন। টাচ পেনের মধ্যে রিসেন্টলি যে সকল ফোল্ডার গুলো, ফাইল গুলোতে আমরা ওপেন করেছিলাম ওই সকল ফাইল ফোল্ডার গুলো দেখাবে। এবং নিচের দিকে আমরা যাচ্ছি যে আকরাম এফ ড্রাইভটা আমরা ওপেন করতে চাই, এফ ড্রাইভে ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু ট্যাবের মধ্যে কি দেখাচ্ছে? ডি ড্রাইভ। দ্বিতীয় ট্যাবের মধ্যে কি দেখাচ্ছে? এফ ড্রাইভ। এফ ড্রাইভ। এগুলোকে ট্যাব বলে।
ট্যাব মানে হলো একটা প্রোগ্রামের মধ্যে একাধিক ফাইল, একাধিক ফোল্ডার, একাধিক ড্রাইভ ওপেন করে রাখা যায়। আমি যদি এই মুহূর্তে ডি ড্রাইভে থাকি আর ডি ড্রাইভ থেকে বের হয়ে যদি আমি আরেকটা ড্রাইভ বের করি, তখন আমাকে এটা ক্লোজ করে আরেকটা ড্রাইভ ওপেন করা লাগতেছে। আবার এফ ড্রাইভে আসা লাগলে আবার এফ ড্রাইভে ওপেন করা লাগতেছে। কিন্তু আমি যখন আলাদা আলাদা ট্যাব, আলাদা আলাদা কি ট্যাব দিয়ে যখন ওপেন, তখন কি করা যাবে, দ্রুত আমি ডি ড্রাইভ চাইলে ডি ড্রাইভ, এফ ড্রাইভ চাইলে এফ ড্রাইভ। যেমন ডি ড্রাইভ থেকে আমি এফ ড্রাইভে একটা ফাইল নিয়ে যাব, যেমন কি ডি ড্রাইভ থেকে এফ ড্রাইভে কি নিয়ে যাব, একটা ফাইল নিয়ে যাব। যেমন ডি ড্রাইভে আমরা আছি, এখান থেকে কোন ফাইলটা নিয়ে যাব আমরা দেখি। দেখুন সাখাওয়াত ভাই কি এই ফোল্ডারটা নিয়ে যেতে, এটার উপর আমি ক্লিক করলাম, এটার উপর আমি কি করলাম, ক্লিক করলাম। পরে দেখেন আমার এখানে কিছু কমান্ড চলে আসছে। 1 নাম্বার দেখতে পাচ্ছেন যে নিউ, এই নিউর মধ্যে কিছু শর্টকাট কাজ করা যায়। নিউর পরে রয়েছে আমার কেচির মতো কাট, এই কাটের ডান পাশে রয়েছে আমার কপি, কপি ডান পাশে রয়েছে পেস্ট, পেস্টের ডান পাশে রয়েছে রিনেম, রিনেমের ডান পাশে রয়েছে শেয়ার, শেয়ারের ডান পাশে রয়েছে ডিলেট, ডিলেটের ডান পাশে রয়েছে শর্টকাট, শর্টকাটের ডান পাশে রয়েছে ভিউ, আর ভিউ ডান পাশে রয়েছে এক্সট্রাক্ট অল। এগুলার ম্যাক্সিমাম কমান্ড কিন্তু আপনি জানেন। যেমন কাট কি কাজ, কাট করা, কিসের কি করবে কাট, ওই ফাইলটা কাট করে অন্য জায়গায় নেওয়া যাবে, ওই অন্য জায়গায় put করা। অন্য জায়গায় হস্তান্তর করার জন্য হাতে নিয়ে নেবে, তাই না? জি। আচ্ছা, কপির কি কাজ? জি, কপি হলো এখানে ফাইলটা এখানে থাকবে, আরেক জায়গায় নিয়ে পেস্ট করা যাবে। এটা এই জায়গায় থাকবে প্লাস আরেক জায়গায় তার ডুপ্লিকেট করার জন্য কপি হয়ে আমার হাতের মধ্যে চলে আসবে, তাই না? জি। আর পেস্টের কি কাজ? যে কাট কপি করা হয়েছে ওটাকে ছেড়ে দেওয়া। কাট করলাম কিংবা কপি করলাম, সেটা অন্য জায়গায় রোপণ করা, বপন করা বা ওখানে হস্তান্তর করা, এটাই হলো কিসের কাজ? পেস্ট। পেস্টের কাজ। এরপর আসেন রিনেম, রিনেম নামটা নাম পরিবর্তন। পরিবর্তন করা যায় যেমন বা এডিট করা যায়। এটাকে আকরাম ভাই বানাই দিব, যখন আমি রিনেম ক্লিক করব তখন অটোমেটিক আমার লেখাটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। যখন সিলেক্ট হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম আকরাম ভাই, ওকে, কিবোর্ড থেকে জি। আমার নাম চেঞ্জ হয়ে গেছে। রিনেম, চেঞ্জ করা, শেয়ার, শেয়ার করব, কোথায় শেয়ার করব জি। সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে অথবা ইমেইলে। হ্যাঁ, আমার ফোনে শেয়ার করব নাকি মেইলে শেয়ার করব নাকি হোয়াটসঅ্যাপে শেয়ার করব, যেমন আমরা মোবাইল থেকে করতে পারি, তাই না? মোবাইলে জি। যখন আমরা একটা পিকচারের উপর ক্লিক করে ধরে রাখি তখন অপশন দেখাই, তুমি কি করতে চাও, এটা ডিলিট করতে চাও, কপি করতে চাও, রিনেম করতে চাও নাকি অন্য জায়গায় শেয়ার করতে চাও। ঠিক এই শেয়ারটাও ওই ধরনের কাজ করে। ক্লিয়ার? জি স্যার। জি। এরপর আসেন হলো শর্টকাট, ওই যে আমরা সিরিয়াল করি আর কি। শর্টকাট মানে কি, এক্সেল আমরা সিরিয়াল করেছি না, এখানেও সিরিয়াল জি। করা, যেন এ বি সি এভাবে হতে পারে, অথবা ডেট অনুযায়ী কয় তারিখে কয়টা কোনটা তৈরি হয়েছে এই অনুযায়ী, অথবা টাইপ অনুযায়ী, মানে কোন কোন লেভেলের কাজ রয়েছে। পিকচার একটা লেভেল, এক্সেল একটা লেভেল, ওয়ার্ড ফাইল একটা লেভেল, ইলাস্ট্রেটর একটা লেভেল, এরকম লেভেলকে ঠিক রেখে রেখে সিরিয়াল করা যায়। এখানে ফাইলগুলোকে সিরিয়াল করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটা আমাদের কখনো লাগে না, প্রয়োজন নেই, অটোমেটিক ভাবে এটা করা থাকে এ বি সি ডি হিসাবে, এটা অটোমেটিক ভাবে হয়। আচ্ছা, এরপর আসেন ভিউ। আমি যে দেখতে পাচ্ছি ভিউর মোড রয়েছে, আমাদের পেজ গুলো আমরা দেখেছি না বিভিন্ন মোড ছিল, জি। দেখেছিলাম না মাইক্রোসফট ওয়ার্ডে। আমি বলেছিলাম যে মানুষের মোড থাকে, এরকম পেজের মোড থাকে, ঠিক এখানে প্রোগ্রামারও মোড আছে, দেখানোর মোড। তুমি আপনি যদি বলেন যে আপনার বউ রাগ হয়ে আছে, আপনি যদি তাকে তার মুড দেখতে চান তখন দেখলে কি রাগ হয়ে থাকবে না? এখন যদি আপনি তাকে একটা হাস্যর কোনো গল্প শোনান তখন কি সেও রাগ হয়ে থাকবে না একটা হাসি দিবে? হাসি দিবে। হাসি দিবে। তো ঠিক আপনার এই যে মুড চেঞ্জ হয়ে গেল, আপনিও আপনার এই দেখার মুডটা চেঞ্জ করতে পারবেন। ভিউ থেকে যদি আপনি এক্সট্রাক্ট,
এক্সট্রা লার্জ আইকন দেন, তখন দেখবেন যে বড় বড় আইকন হিসাবে দেখাবে। আপনি যদি ক্লিক করেন লার্জ আইকন, তাহলে এভাবে দেখাবে রেগুলারলি। যদি আপনি ক্লিক করেন মিডিয়াম আইকন, তখন মিডিয়াম আইকন হিসাবে দেখাবে। আপনি যদি এখান থেকে ক্লিক করেন স্মল আইকন হিসাবে দেখাবে। এগুলো হলো মোড, আপনার প্রোগ্রাম গুলোর দেখার মোড। বুঝতে পারেন? লিস্ট আকার যদি চান লিস্ট আকার দেখাবে। এগুলো কি মোড। এই মোড থাকার কারণে আপনি দেখাটা আপনার সুবিধা হয়, কোন ধাঁচে আপনি দেখলে আপনার জন্য সুবিধা। জি কথা বুঝতে পারলাম? জি জি অবশ্যই। এরপর আসেন হলো এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কাকে বলে সেটা আগে বুঝেন। যেমন দুই ধরনের ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে। কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। দেখেন এই উপর নিচে দেখেন, দুইটাই কিন্তু ফোল্ডার। একটার মধ্যে কি লাগানো আছে? শিকল লাগানো, চেন জিপার। চেন, একটার মধ্যে কি লাগানো আছে? জিপার চেন লাগানো। লাগানো আছে। জিপার লাগানো। জিপার মানে চেন। একটার মধ্যে চেন লাগানো আছে, একটা চেন ছাড়া। দুইটার তারতম্য তো আপনাকে বুঝতে হবে। জি দুইটার অবশ্যই তারতম্য আপনাকে বুঝতে বুঝতে হবে। হবে। বুঝতে হবে। যদি আপনি না বুঝে কাজ করেন, কাজ চলে যাবে। কাজ চলে যাবে, কোনো মতো কাজ করে শেষ করতে পারবেন। কিন্তু বুঝে করার না বুঝে করার মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতর তফাৎ। মূর্খ আর কি শিক্ষিত শিক্ষিত। মানুষের তফাৎ এই জায়গায়। মূর্খ মানুষে কিন্তু তার পরিবার চালায় কিন্তু জীবন শেষ করতে পারতেছে, আবার শিক্ষিত মানুষগুলো জীবন শেষ করতে পারতেছে, তাই না? কিন্তু জি দুইজনের জি জীবনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একজন বুঝে বুঝে চলছে, আরেকজন না বুঝে চলছে। ধরা খাইয়া হোক যেমন হোক, সে জীবনটা শেষ করছে, মানে জীবন পার করছে। তো ঠিক আপনারও এরকম পার হবে। আপনি কম্পিউটারে কাজ করবেন, শেষ। বিভিন্ন ভাবে যতটুকু দরকার ততটুকু কাজ করতে পারবেন, কিন্তু জানার কারণে আপনার জিনিসে আপনার যেখানে জানার কারণে অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। এর একটা এক্সাম্পল কিছুক্ষণ পর দিচ্ছি। যেমন এই যে ফোল্ডার আর এই ফোল্ডার দুইটার মধ্যে তফাৎ হলো, এই ফোল্ডারটা আপনি সরাসরি মেল করতে পারবেন না। এই ফোল্ডারটা আপনি সরাসরি কি করতে পারবেন না? মেইল করতে পারবে। পারবেন না। মেল করতে হলে এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে ওগুলোই করতে পারবেন। একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ঢোকানো যায়, একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার, এভাবে তৈরি করা যায়। বুঝতে পারছেন? জি জি এই ফোল্ডার গুলো কখন আপনি মেল করতে পারবেন না। আপনাকে ইন্ডিভিজুয়াল ভাবে একটা একটা ফাইল অ্যাটাচ করতে হবে। কারো কাছে যদি আপনি মেল করেন একাধিক ফাইল, এই ফোল্ডারের ভিতরে যদি একাধিক ফাইল থাকে, সেটা যদি আপনি কারো কাছে মেল করতে চান, তখন এই ফোল্ডারটা আপনি কি করতে পারবেন না? মেল করতে পারবেন না। ফোল্ডার ওপেন করে ভিতর থেকে ফাইলগুলো অ্যাটাচ করতে হবে। একটা ফোল্ডারের ভিতরে তো আমার একাধিক ফাইল থাকতে পারে, পারে কিনা? জি একটা, দুইটা, পাঁচটা, 10টা, 100টা, 200টা থাকতে পারে, পারে? অবশ্যই পারে। উদাহরণস্বরূপ এটা নয়, ফন্টের কথাই বলি। কিসের কথা? ফন্ট। ফন্ট। এই ফন্ট, যেমন আপনাদেরকে আমি একটা ফন্ট দিয়েছিলাম, মনে আছে? বলেন। একটা ফন্ট দিয়েছিলাম আপনাদেরকে, লিংক দিয়েছিলাম ফন্ট, উর্দু ফন্ট। উর্দু ফন্ট। একজনে পেয়েছেন, আমি কেবল একজনকে দিয়েছিলাম। আলবিন আস্তালিক, জি আলবিন আস্তালিক। হ্যাঁ, আমি একজনকে শুধু এই ফন্টটা দিয়েছি, আর কাউকে দিই নাই। তো যার কারণে তার জেহানা আছে, বাকিদের জেহানা থাকার কথাই না, কারণ যেহেতু ওনাদেরকে আমি দিই নাই। তো এই যে যাকে আমি এই ইয়েটা দিয়েছি, তাকে কিন্তু আমি একটা উর্দু ফন্ট দিয়েছি হয়তো, কিন্তু আগামীতে আমি আপনাদেরকে আরো কিছু ব্যাকআপ ফাইল দিব। আরো কিছু কি দিব? ব্যাকআপ ফাইল। ব্যাকআপ ফাইল। আর এই ব্যাকআপ ফাইলে পেতে হলে, এই ব্যাকআপ ফাইল আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। সেই জি অবশ্যই। গ্রহণের মধ্যে যে মেইলটা থাকবে, ওই মেইলের মধ্যে আপনার ব্যাকআপ ফাইলগুলো পাঠানো হবে। আপনি পরীক্ষায় জি অংশগ্রহণ করবেন কি করবেন না, এটা ডিসাইড করেন আপনি। জি সেকেন্ড, স্যার অবশ্যই। সেই যে ব্যাকআপ ফাইলগুলো আপনাকে দিব, সেই ব্যাকআপ ফাইলগুলো কিভাবে ওপেন করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা যদি আপনি না জানেন, তখন কিভাবে কাজ করবেন? তখন জি কিভাবে
কাজ করবেন, কাজ করতে গেলে তো আপনাকে জানতে হবে। তো ঠিক এই জায়গার মধ্যে দেখেন, আমি যে আপনাদেরকে ওডু ফন্টটা দিয়েছি, আমি তো আপনাদেরকে ব্যাকআপ দিতে যখন দিতে যাব, তখন তো আমি একটা 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 করে ফাইল অ্যাটাচ করতে পারবো না, পারবো? জি না। পারবো না। তাহলে একটা একটা করে যেহেতু আমি অ্যাটাচ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, যে এরকম সবগুলোকে একসাথে আপনাদেরকে পাঠাইতে হবে। একসাথে পাঠানোর জন্য আমাকে অবশ্যই যে ফোল্ডারটা আমি পাঠাবো, সেই ফোল্ডারটাকে জিপার করে নিতে হবে, জিপ করে নিতে হবে, অর্থাৎ লক করে নিতে হবে। এই লকটা কিভাবে হয় জানেন? ডুপ্লিকেট কপি হয়ে হবে। যেমন আমি এটা করব, এটাকে যদি আমি লক করতে যাই, শুধু এই ফাইলটা লক হয়ে যাবে না, বরং এই ফাইলটা থেকে কপি হয়ে লক হবে। তার মানে এই ফোল্ডারটার উপর কোনো আঘাত পড়বে না। এই জিপারটা কেন? জিপারটা এই জন্য, একটা জিপ ফোল্ডারের ভিতরে, একটা জিপ ফোল্ডারের ভিতরে আমাদের একাধিক ফন্ট রাখা যাবে। একাধিক ফন্ট একসাথে অ্যাটাচ করে আমাদের যে কারো কাছে আমরা পাঠাইতে পারবো। উদাহরণস্বরূপ, আপনি যদি কারো কাছে সফটওয়্যার পাঠাতে চান অথবা ফন্ট পাঠাইতে চান, ইমেলের অনুযায়ী, ইমেলের বা মেইল কোম্পানির, গুগল কোম্পানির নিয়ম অনুযায়ী রেস্ট্রিকশন হলো কোন ধরনের সফটওয়্যার আদান প্রদান করা যাবে না। কেউ সফটওয়্যার কি করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। না। সফটওয়্যার প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তা এখন আপনি আমার কাছে অথবা আমি আপনার কাছে একটা সফটওয়্যার পাঠাবো, এটা ফোল্ডার করে পাঠাইলে এটা ডিটেক্ট করে ফেলে, গুগল ধরে ফেলে, অথবা সরাসরি সফটওয়্যারটাকে অ্যাটাচ করলে সেটা ধরে ফেলে। তখন কি করতে হয়? এই জিপ দিয়ে লক করে তখন পাঠাইতে হয়। তখন আর এটা কি করতে পারে না, ডিটেক্ট করতে পারে না। করতে পারেন। ফলে আপনি, আপনার কাছে আমি চাইলে ইলাস্ট্রেটর ফাইল, অফিস প্রোগ্রামের ফাইল, বিজয়ের ফাইল ইত্যাদি সফটওয়্যার গুলো আমরা আপনাকে পাঠাইতে পারি। কিসের কিসের মাধ্যমে? জিপ ফোল্ডারের মাধ্যমে। জিপ ফোল্ডারটা কিভাবে করে এখনই বলছি। তো জিপ ফোল্ডার করলেন, এই জিপ ফোল্ডারটাকে তো আবার আনজিপও করার প্রয়োজন হতে পারে, পারে কিনা? জি অবশ্যই। এই আনজিপটাই হলো আমার এক্সট্রাক্ট। আপনি যখন এক্সট্রাক্ট অল ক্লিক করবেন, তখন আপনাকে একটা মেসেজ করবে, লোকেশন দেখানোর জন্য বলবে আপনি কি এই ফাইলটা এক্সট্রাক্ট করতে চান, অর্থাৎ জিপ থেকে আনজিপ করতে চান। যেমন ফোল্ডার গুলোকে জিপ করলে কপি হয়ে জিপ হয়, ঠিক আনজিপটাও করলে এই জিপ থেকে আনজিপ হয়ে আসে, এটাকে লক খুলে যায় না, আলাদা কপি হয়ে আলাদা একটা ফোল্ডার হয়। কথা বুঝাতে পারলাম? জি। জি, জি, অবশ্যই। এক্সট্রাক্ট যখন ক্লিক করলাম, তখন আমাকে বলতেছে কি ইনভ্যালিড, এটা সার্ভার ইনভ্যালিড, মানে আমার এখান থেকে সমস্যা হচ্ছে। অলরেডি এটা কি করা আছে এখানে আছে। আমি আরেকটা করি, যেমন উম্মাহ বিডিটা করি। উম্মাহ বিডিতে যখন যাব, তখন কিন্তু আমার ওই এক্সট্রাক্ট অপশনটা দেখাবে না। না। আমি যখন মোর অপশনে যাব, কোথায়? মোর মোর অপশন। অপশনে যাব, তখন আমাকে দেখাবে কম্প্রেস টু জিপ ফাইল, কম্প্রেস টু জিপ ফাইল। জি, উম্মাহ বিডির এই ফাইলটাকে কি আমি জিপ করব কিনা, জিপ ফোল্ডার করব কিনা, এটা আমাকে জিজ্ঞেস করছে। যেমন আমি অন্য একটা সাধারণ ফাইল নিই, যেমন এই ফাইলটা নিই, এটার উপর ক্লিক করলাম, দেন 3 ডট ক্লিক করার পরে সেখানে কম্প্রেস টু জিপ ফোল্ডার ক্লিক করলাম। দেখেন অটোমেটিক ভাবে আমার একটা জিপ লক হয়ে গেছে। আবার দেখেন এখানেও কিন্তু আছে এই ফাইলটা, ফোল্ডারটা এখানে যেভাবে ছিল ওইভাবেই আছে, আবার কপি হয়ে অটোমেটিক ভাবে জিপ ফোল্ডার হয়ে গেছে। আমি এটাকে আনজিপ করব, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট অল ক্লিক করতে পারি, অথবা আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে এক্সট্রাক্ট অপশনটা আসবে, আমি এক্সট্রাক্ট ক্লিক করতে পারি, দেন এক্সট্রাক্ট ক্লিক করতে পারি, তখন দেখবেন যে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, তাহলে জিপ আর আনজিপের তফাৎটা বুঝতে পেরেছেন? জি, জিপ আর আনজিপের তফাৎটা বুঝতে পেরেছেন? জি। জি জি কেন করি সাধারণত আমরা? কারো কাছে মেল করলে এই ফাইলের উপর কোন ধরনের আঘাত না আসে,
এই ফাইলটাকে যাতে জিমেল ডিটেক্ট করতে না পারে এবং একসাথে একাধিক ফাইলগুলো যাতে একসাথে যায়, এই জন্য আমরা এগুলোকে জিপ করি। আর জিপ কিভাবে করে সেটাও দেখলাম, আনজিপ কিভাবে করে সেটাও দেখলাম। এবার আসেন, বলেছিলাম যে আমি একটা ডি ড্রাইভ থেকে এফ ড্রাইভে ফাইল ট্রান্সফার করব, যেমন অল হোয়াটসঅ্যাপ নাম্বারস অথবা আরবি কায়দা। এই ফাইলটাকে আমি এফ ড্রাইভে নিয়ে যেতে চাই। আরবি ফাইলটাকে ক্লিক করলাম, চাইলে রাইট বাটন ক্লিক করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, যখন যে ফাইলটার উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন তখন এখানে যে কমান্ড গুলো আসবে সেম কমান্ড গুলো এই জায়গাতে রয়েছে। এত সময় ধরে যেটি আলোচনা করেছিলাম সেটা আপনি আবার এখান থেকে পাবেন। কাট, কপি, পেস্ট, রিনেম, শেয়ার, ডিলেট পেয়েছেন এগুলো এখানে। আবার এখান থেকে আপনি কম্প্রেস জিপ করতে চান, তা এছাড়া আরো এক্সট্রা কিছু কমান্ড আসবে। আমি এই ফাইলটাকে কাট করতে চাই, আমি কাট ক্লিক করলাম। এবার আমি এফ ড্রাইভে যাব, সেখানে আসার পর আমি পেজটা ক্লিক করলাম। তাহলে দুইটা ট্যাব এট আ টাইমে ওপেন করার ফজিলতটা বুঝতে পেরেছেন তো? জি। আচ্ছা, এটা যদি এট আ টাইমে ওপেন করা অপশন না থাকতো তাহলে ডি ড্রাইভ ওপেন করার পর সেখান থেকে ফাইলটা কাট করা লাগতো, এরপর আবার এই ফাইলটা বন্ধ করে এফ ড্রাইভটা ওপেন করা লাগতো, তারপরে গিয়ে আমাকে পেস্ট করা লাগতো। কয়টা স্টেপ পার হওয়া লাগতো, তাই না? এখন আর কিন্তু এতগুলো স্টেপ পার হওয়া লাগে না। এর একটা উদাহরণ আপনাকে বলি। উদাহরণ যেমন দুইতলা সিস্টেমের অফিস। কয়তলা সিস্টেম? দুইতলা। অথবা দুইতলা সিস্টেম অফিস নয়, একই ফ্লোর কিন্তু এই মাথার ওই মাথা। এখন একটা ফাইল যদি তার কাছে পাঠাইতে হয় তখন এই ফাইলটা হাতে নিয়ে ওই জায়গায় ওই ডেস্কের মধ্যে গিয়ে দিয়ে আসা লাগে। আরেকটা সিস্টেম হলো আপনি এই জায়গাতে বসে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলেন, তাহলে যাওয়া লাগলো কি? জি না। জি না। যাওয়া লাগে নাই। তাহলে এই যে প্রযুক্তিটা কতটা শর্ট হয়ে গেল না? আপনার যদি জি। এভাবে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে এরকম আদান প্রদানের জন্য একটা সময় লোক থাকতো, একটা সময় কি থাকতো? লোক থাকতো, যে নিয়ম থাকতো যে এই ডেস্ক থেকে ওই ডেস্ক, ওই ডেস্ক থেকে ডেস্ক, এবার ফাইল শুধু নিয়ে যাওয়া লাগতো। এখন কিন্তু আর এটা নাই। এখন যা কিছু হয় সব নিজস্ব সার্ভার দিয়ে কম্পিউটার থেকে আর কম্পিউটার করা যায়। ঠিক আপনার এই একাধিক যখন ইয়ে থাকবে, ট্যাব থাকবে, এটার কাজটাও এত দ্রুত কাজ করা যায়। আপনি এই ফাইল থেকে ইয়ে করবেন, আবার এই ফাইলটা ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসবে। ঠিক আছে? একাধিক ড্রাইভ, আপনি যদি আরো ড্রাইভ ট্যাব খুলতে চান এইভাবে ট্যাব খুলতে পারবেন। এরপর আসেন হলো নিচে রয়েছে সার্চ। কি রয়েছে? সার্চ। সার্চের অপশনের কাজ হলো আপনার একটা ফাইল আছে আরবি কায়দা নামে। কি নামে? আরবি কায়দা। অথবা আরবি কায়দা লিখেছেন না কায়দা লিখেছেন, নাকি আপনি আরবি বুক লিখেছেন না বুক লিখেছেন, এটা পুরা নামটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে, তাই না? জি। এটা পুরা নামটা যদি আপনার মনে নাও থাকে তাও আপনার জন্য কোনো সমস্যা নেই। একটা শব্দ যদি আপনার মনে থাকে তাতেই চলবে, সেটা সার্চ বারে লিখে দেন আপনি। যেমন আমি এখানে লিখে দিলাম কায়দা। যখন কায়দা লিখে দিলাম তখন আমাকে সার্চ করে দেখাচ্ছে কত রকমের কায়দা আমার কম্পিউটার আছে, সবগুলো দেখাবে। কোন কোন ফাইল রয়েছে সেটাও আমাকে দেখাবে, কোন জায়গায় ফোল্ডার রয়েছে সেটাও আমাকে দেখাবে। জাস্ট কায়দা লিখেছি, দেখেন কায়দা লেখার পরে লেখা আসছে আমার কায়দা, কায়দা 1, উর্দু কায়দা কাদিম, উর্দু কায়দা, নুরুল কোরআন কায়দা, নুরুল কোরআন কায়দা, নুরুল কোরআন কায়দা, উর্দু কায়দা কাদিম ফরমা, এরপর উর্দু কায়দা। এরকম দেখেন অনেকগুলো কায়দা আমার এখানে আছে। আপনার কম্পিউটারও যদি আপনি কায়দা সার্চ করেন আপনিও পাবেন। পাবেন? জি যদি না। থাকে ভিতরে তাহলে পাওয়া যাবে। আপনার কম্পিউটারে হবে, তারপরে জি, গিয়ে জি। পাবেন। আমার কম্পিউটার আছে বলে আমি সার্চ করেছি তাই পেয়েছি।
তাহলে জি সার্চের উপকারিতা বুঝতে পেরেছেন তো? আপনার জি একটা অবশ্যই। কম্পিউটারের মধ্যে তো হাজার হাজার ফাইল থাকতে পারে। যেমন আমার কম্পিউটার কথা বলি, আমার এই কম্পিউটার বলা যায় যে আমার থেকেও বেশি পরিশ্রমী। আমার এই কম্পিউটার আমার থেকেও বেশি পরিশ্রম। পরিশ্রমী। কেন পরিশ্রম বলেছি জানেন? জি ধরেন কৌমিয়ত ক্লাবের প্রথম বেচ থেকে, কৌমিয়ত ক্লাবের প্রথম প্রথম বেচ প্রথম থেকে কম্পিউটার আমার সহযোগী। সুবহান। আপনাদের কম্পিউটার 1-2 বছরে নষ্ট হয়ে যায়, অনেকের কম্পিউটার 3 বছর, এর বেশি যায় কিনা আমি জানি না। কারণ আমার এই কম্পিউটার পরে আমার স্টাফদের অনেকের কম্পিউটার, অনেককে কম্পিউটার দেওয়া হয়েছে বাসা থেকে কাজ করে দেওয়ার জন্য, কিন্তু তাদের অনেকেরই কম্পিউটার 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরে আবার শেষ। কখনো ব্যাটারি সমস্যা, কখনো এই সমস্যা, কখনো এই সমস্যাই। আমার এই কম্পিউটার আমার থেকে পরিশ্রমী এই জন্য বলেছি, এই কম্পিউটার প্রায় 2 থেকে 3 হাজার শিক্ষার্থীকে কম্পিউটার শিখিয়েছে। সুবহান। প্রথম বেচ থেকে অবধি পর্যন্ত প্রত্যেকটা বেচের প্রশিক্ষণ গুলো এই কম্পিউটার দিয়ে আমি দিয়েছি। এখনো পর্যন্ত এটি আমার কাছে ভালো আছে। আমি মনে করি যে এটা আমার জন্য অনেক, আমার আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারি আমি। কারণ যে জিনিসটা কোনো ডিস্টার্ব করে না, এত এত লং টাইম কাজ করি, তখন আমার কোনো সমস্যা তৈরি করে না। এটাকে আমি বেস্ট ফ্রেন্ড অবশ্যই বলতে বাধ্য হব। এখানে দেখতে জি পাচ্ছেন যে আমার কয়েকটা বেচের শুধুমাত্র ভিডিও রয়েছে, কিন্তু আমি একদম প্রথম বেচ থেকে ভিডিও গুলো ছিল এখানে। এখানে রয়েছে মনে হয় 15, 16, 17, 18। আর এখানে কেমন কেমন জানি একটা ইয়ে রয়ে গেছে, হয়তো অ্যাডমিনের একটা ইয়ে ছিল, এই জন্য মনে হয় আছে, বাকি ভিডিও কিন্তু নাই একটাও। আমি পূর্বের সবগুলো কেটে দিয়েছি, সব ভিডিও 1 থেকে 14 পর্যন্ত সবগুলো কেটে দিয়েছি, দরকার তো আর নেই। ব্যাকআপ জি ফাইল কি করে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। রিসেন্টলি যেগুলো আছে, যেমন এই বছরে যেগুলো আর কি 15, 16, 15 মনে হয় রমজানে হয়েছিল, অথবা 16 রমজানে হয়েছিল, 16, 17 আপনার তো 18তম বেচ। এই যে আমার কাছে আরো শত শত ফাইল রয়েছে, আমার এই যে এফ ড্রাইভ রয়েছে, তারপরে আমার এই ই ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ রয়েছে, প্রতিটা ইয়ার মধ্যে দেখবেন যে আমার অনেক অনেক ফাইল, প্রতিটার মধ্যে অনেক অনেক ফাইল আমার, মানে না হলেও 1-1.5 লক্ষ ফাইল টোটালি আছে। তো 1-1.5 লক্ষর মধ্যে থেকে আমার ফাইলটা কোন জায়গায় আছে আমি বলতে পারবো? জি না। আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন আমার কোনো ক্লায়েন্ট আসবে, তখন আমি সেই ক্লায়েন্টের দেখলে বুঝতে পারবো তার অমুক বইটা করছে। বইটা পুরো নাম না জানলেও কিছুটা হয়তো আইডিয়া দিয়ে আমি এভাবে সার্চ মনে করতে থাকবে। পারবো। তাহলে কোন জায়গায় রেখেছি, কোন ফোল্ডার রেখেছি, কোন অবস্থায় রেখেছি, এত কিছু খুঁজে খুঁজে সময় নষ্ট করার চেয়ে আমি সার্চ বারে লিখে দিলে সেটা আমি সহজে পেয়ে যাচ্ছি, তাই না? জি জি এই হলো আমার ড্রাইভের ভিতরের আলোচনা। ফোল্ডার কিভাবে বানাবেন? ফোল্ডার বানাবেন হলো নিয়তে। এখানে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, ডট ডট অপশনের মধ্যে প্রায় সেম সেম অনেকগুলো রয়েছে, তবে এখানে আর এখানের মধ্যে একটু তফাৎ হলো, এখানে কিছু ক্রিয়েট করার অপশন রয়েছে। এখানে কি ক্রিয়েট করার, কি ধরনের ক্রিয়েট করার? যেমন ডেস্কটপে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ডেস্কটপ কি করি, রাইট বাটন ক্লিক করি, তখন আমাদের কিছু অপশন আসে। অথবা আমি কোন একটা ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিছু অপশন আসছে। এই অপশন গুলো, এই কমান্ড গুলো আমরা আমাদের মোর অপশনে গিয়ে পাই। যখন নিউতে যাব, তখন নিউ, এখানে নিউ মানে কি, এখানে যা রয়েছে সবগুলো ক্রিয়েট করা, মানে নতুন একটা ফাইল ক্রিয়েট করা। নতুন ফাইল কি, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হতে পারে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হতে পারে, অ্যাডোবি ফটোশপ হতে পারে, মাইক্রোসফট পাবলিশার হতে পারে, কম্প্রেস হতে পারে, টেক্সট ডকুমেন্ট হতে পারে, এক্সেল হতে পারে, তারপর জিপ ফোল্ডার হতে পারে, অথবা নিউ ফোল্ডার হতে পারে। নতুন একটা ফাইল ক্রিয়েট করা, নতুন একটা জিপ ফোল্ডার ক্রিয়েট করা, নতুন একটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করা, এগুলো আমাকে নতুন একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে লাগে। আমার এই ফোল্ডার গুলো তো অবশ্যই আমি তৈরি করেছি, তাই না? তো কিভাবে তৈরি করেছি? এখান থেকে। অথবা আমি খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে আমি সেখান থেকে নিউতে গেলাম। এই যে নিউতে যাওয়ার পর আমার নিউতে ফোল্ডার যখন ক্লিক করলাম,
একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। দেন আমি এখানে একটা ইয়ে দিয়ে দিলাম 8 বেজ 18 বেজ কম্পিউটার, এটা দিলাম। এখন দেখেন আমার 18তম বেজের একটা কি হয়ে গেল, ফোল্ডার তৈরি হয়ে গেল। 18তম বেজের কি হয়ে গেল, একটা ফোল্ডার। ফোল্ডার তৈরি হয়ে গেল। এইবার ফোল্ডারের ভিতরে আপনি কি কি রাখবেন, যেমন এই ফাইলটা দরকার, এটাকে রাইট বাটন ক্লিক করে কাট করেন। এবার এটা ভিতরে যান, ভিতরে যাওয়ার পর এখান থেকে অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন। ওকে, আবার ব্যাকে যান, এই যে back, এটা আপে ব্যাক, আবার লেফট ব্যাক, ব্যাকে যান, তো ব্যাকে আসলো। আপনি কি ফোল্ডার রাখলেন, 18তম পেজ, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এই ফাইলটা রাখবেন, তাহলে এই ফাইলটাও যদি আপনাকে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে বলেন? রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর কাট করতে তারপর কাট অথবা কপি, কাট অথবা কপি, তারপর ভিতরে গিয়ে ভিতরে গিয়ে পেস্ট করতে হবে। করতে হবে। এই যে 2-3টা সিঁড়ি আপনাকে ইয়ে করতে হয়, পার করতে হয়, তাই না? জি, এখন থেকে আর 2-3টা সিঁড়ি পার করা লাগবে না। এখন থেকে আর 2-3টা সিঁড়ি কি করা লাগবে না, পার করা লাগবে। তার করা লাগবে না। শুধু কানটা ধরে এটার উপর ছেড়ে দিবেন। দেখেন চলে গেছে, কম্পিউটার বেঁচে যান, দেখেন 2টা ফাইল চলে আসছে। বুঝতে পেরেছেন? জি, কানটা ধরে মানে যেটাই আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকাবেন সেটাকে ধরে ঠিক ওই ফোল্ডার উপর ছেড়ে দিবেন। বুঝতে পারলাম? জি স্যার, সবাই বুঝতে পেরেছেন? জি জি, তো এইভাবে একটা ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ঢোকানো যাবে, কিন্তু একটা ফাইলের ভিতরে ফোল্ডার ঢোকানো যায় না। জি, ফাইল মানে হলো ইন্ডিভিজুয়াল কি সফটওয়্যার, ফাইল মানে কি ইন্ডিভিজুয়াল ভাবে কি সফটওয়্যার, আর পেজ বাকি পেজ। একটা পেজের ভিতরে কি একটা পেজ ঢোকানো যায়? জি না, জি না, একটা ফাইলের ভিতরে একাধিক পেজ, ঢুকানো যায়। একটা ফোল্ডারের ভিতরে একাধিক ফোল্ডার ঢোকানো যাবে, একটা প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট ঢোকানো যাবে, কিন্তু একটা পৃষ্ঠার ভিতরে একটা পৃষ্ঠা কখনো ঢোকানো যাবে না। না, এই জিনিসটা খেয়াল রাখবে। ফোল্ডারের ভিতরে ফোল্ডার ঢুকবে, ড্রাইভের ভিতরে ফোল্ডার ঢুকবে, কিন্তু একটা ফাইলের ভিতরে কখনো আরেকটা ফাইল ঢুকবে না, কারণ একটা ফাইল মানে একটা পেজের মতো। আমরা ভিতরের বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। একজন কম্পিউটার অপারেটরের জন্য প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই না? জি স্যার, জি ম্যাক্সিমাম তো আপনাদের জানাই আছে। আমি তাদের জন্য এটা বিস্তারিত আলোচনা করি যারা আমার মতো একদম শূন্য থেকে ওঠা, যারা আমার মতো কি শূন্য থেকে ওঠা, ওটা, তাদের জন্য এগুলো আলোচনা করা, যাতে ওই আমার মতো এরকম 2-4-5 জনের কাছে শেখানো লাগে। আমি 2-4-5 জনের কাছে শিখেছে বলে এক একজন থেকে এক এক কৌশল শিখেছি, এক একজন থেকে কি করেছি, এক এক কৌশল শিখেছি। শিখেছি। আর শেখার কারণে আপনাদেরকে এগুলা খুব সহজভাবে দিতে পারতেছে আমি মনে করি আর কি। আমি জানি না আপনারা সহজভাবে নিতে পারতেছেন কিনা, আমি মনে করি যে হয়তো আপনাদেরকে সহজভাবে দিতে পারতেছে, যেটা আমি সহজভাবে অর্জন করতে পারিনি, যেটা আমি সহজভাবে অর্জন করতে পারিনি। কারোর থেকে কি অল্প 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 কাজ শিখেছে, উনি কিছু কাজ শিখেছেন, উনি কিছু কাজ শিখেছেন। কারণ যখন আমি শিখেছিলাম আজ থেকে 25 বছর আগে, তখন তো জগৎটা ছিল নতুন, কম্পিউটার জগৎটা কি ছিল, নতুন। নতুন। এখন তো কত অ্যাডভান্স, এখন তো অলিতে গলিতে ট্রেনিং সেন্টার অভাব নেই। তখন আমি যাদের কাছে শিখবো তারাও তো নতুন শিখছে, তাই না? জি, তো তারা যে নতুন শিখছে, একটা হলো শিখা আর একটা হলো ঘেটে ভিতরে নাড়ি বুড়ি বের করে তারপর অপারেশন করা, দুইটার মধ্যে তফাৎ আছে। আমার শেখা ছিল এটা যে নতুনদের থেকে শেখা, আর নতুনদের থেকে শেখার কারণে আমি একাধিক নতুন ব্যক্তির থেকে শিখেছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ তাদের পরিশ্রমে এবং আমারও এক্সট্রা কিছু পরিশ্রমে যে আমি ভিতরে ঘাটাঘাটি করে 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 আমি বাকিগুলো কি করেছি, সমাপ্ত করেছি। কারণ আমি তখন থেকে এটা বিশ্বাস করতাম, আমার শিক্ষক আমাকে মূল দর্শটা দিবে, বাকি বিস্তারিত খুঁটিনাটি শব্দ অর্থ আরো কি কি শিখা থাকতে পারে এগুলো আমাকে বের করতে হবে।
আমি তখন থেকে বিশ্বাস করতাম, যার কারণে ওইটার উপর আমল করেছি। আপনাদেরকে এরকম মেহনত করতে হবে, আমার থেকে আর বেশি ঘাটাঘাটি করতে হবে, আমার থেকে আর বেশি ঘাটাঘাটি করতে হবে। বাম পাশে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে সকল ফাইলগুলো বা শর্টকাট ভাবে রয়েছে, আমরা চাইলে এখান থেকে শর্টকাট ভাবেও যে কোনো ড্রাইভে, যে কোনো ফোল্ডারে, ডাউনলোড, ডকুমেন্ট ইত্যাদি গুলোতে আমরা যেতে পারবো। ক্লিয়ার? জি ক্লাস কিন্তু শেষ হয় না, লিভ নিয়েন না। আজকে আপনাদের 12টা 1টা পর্যন্ত একদম পুরা, কারণ আজকে বৃহস্পতিবার রাত, কোনো জি টেনশন নাই, ইনশাআল্লাহ। সকালবেলা উঠে ক্লাস আচ্ছা ইনশাআল্লাহ স্যার। প্রয়োজনে ওই যে আগের কালের ইয়ার মতো, এখন না অ্যান্ড্রয়েড সেট আসছে বিগত এই 10-12 বছর যাবত। এর আগে কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছিল না, সবাই কিন্তু ওই এফএম রেডিওর উপর নির্ভরশীল ছিল। বৃহস্পতিবার আসলে কানে হেডফোন লাগাইয়া ভূতের গল্প শুনতো। আমি প্রায় মানুষকে দেখতাম, বিশেষ করে মাদ্রাসায় স্টুডেন্টদেরকে দেখতাম যে এফএম রেডিও, তখন ওই যে 150 টাকা 200 টাকা দিয়ে এফএম রেডিও পাওয়া যেত, ছোট 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 রেডিও পাওয়া যেত, কারণে হেডফোন লাগাই ভূতের গল্প শুনতো ওই যে ইয়া জোকারদের। তো ধরে নেন আজকে ভূতের গল্পের মতো কানে হেডফোন লাগান, শুনতে শুনতে ঘুমায় যান, কিন্তু ক্লাস চলবে। জি ইনশাআল্লাহ, ঘুম নাই। এরপর আসেন হলো স্টার্ট মেনুস। বিস্তারিত ড্রাইভের বিস্তারিত গুলো আলোচনা করেছি, ডেস্কটপের বিস্তারিত আলোচনা করেছি। এবার আসেন হলো আপনার স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে আপনি যখন যাবেন, অল প্রোগ্রাম গুলো স্টার্ট মেনুতে থাকে। অল প্রোগ্রাম গুলো, যে সকল প্রোগ্রাম গুলো কম্পিউটারের নিজস্ব ভাবে থাকে এবং যে সকল প্রোগ্রাম গুলো এক্সট্রা ভাবে কি করা হয়, সেটিং করা হয়, সবগুলো প্রোগ্রাম কোথায় থাকে? স্টার্টে থাকে, যেটা হলো অল প্রোগ্রাম। স্টার্টে গিয়ে কখনো কখনো এই জায়গাতে স্টার্ট অল পেতে পারেন, অথবা এই জায়গাতে অল প্রোগ্রাম পেতে পারেন। শুরুতে দেখতে পাচ্ছেন যে আমার গুগল ক্রোম শো করছে, তারপর শো করছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ আমি যে গ্রাফিক্স ক্লাস করা যে সফটওয়্যার দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত প্রথম সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। তারপর দেখতে পাচ্ছেন যে আমার ফটোজ, অর্থাৎ আমার কম্পিউটারে অথবা এই এক কথায় মোবাইলে যে ফটোজ ক্লিক করলে ফটোগুলো আমাদের শো করে, ঠিক এখানে ফটোজ ক্লিক করলে আমাদের ফটোগুলো শো করবে। মাইক্রোসফট এডিজি গুগল ক্রোমের মতো, অর্থাৎ এগুলোকে ব্রাউজার বলে। কি বলে? ব্রাউজার। 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 যেমন আগের কালে আমরা MP3 গান প্লে করতাম না, গান, অডিও, ভিডিও, এরকম বিভিন্ন ধরনের সিডি ভিসিডি ছিল, এগুলোকে প্লেয়ার বলতো। সিডি ভিসিডি, এগুলো সিডি চালাইতাম না। আমার জানা মতো তো আপনারা সবাই চিনার কথা সিডি, কারণ এই বেশি দিন হয় না এগুলো বিলুপ্ত হয়েছে। জি চিনি হাজার জি। বিলুপ্ত হয়েছে যে বেশি দিন হয়, হয়তো এই 2-4-5 বছরে যারা হয়েছে জন্ম, তারা ব্যতীত সবাই সিডি ভিসিডি চিনার কথা। জি স্যার। জি এরপর দেখতে পাচ্ছেন যে আমার জুম, আমার কম্পিউটার জুম ইনস্টল করা আছে, অর্থাৎ আপনার কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে আপনার যদি ক্যালকুলেটর দরকার হয় ক্যালকুলেটর পাবেন, ক্যালেন্ডার দরকার হলে ক্যালেন্ডার পাবেন, ক্যামেরা দরকার হলে ক্যামেরা পাবেন, তারপর ক্লক, ঘড়ির টাইম দরকার হলে ঘড়ির টাইম পাবেন। তারপর তারপর আসেন হলো আর কি কি সফটওয়্যার গুলো রয়েছে, এগুলো এখানে পাবেন। আপনি চাইলে আবার ভয়েস রেকর্ডার পাবেন, ভয়েস রেকর্ড, অর্থাৎ আপনি যা বলবেন সব কম্পিউটারে রেকর্ড করতে পারবেন। নিচের দিকে গেলে ভয়েস রেকর্ডার পাবেন। এখানে যা স্ন্যাপিং টুল, স্ক্রিনশট যেটা দিয়ে নেয়, স্ন্যাপিং টুল ক্লিক করলে স্ক্রিনশটের এই প্রোগ্রামটি পাবেন। আপনি এখান থেকে এবং নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করার পরে আপনি এভাবে স্ক্রিনশট নিতে পারেন, পুরো কম্পিউটার স্ক্রিনশট। মোবাইলে ফটো না উঠিয়ে আপনি এভাবে স্ক্রিনশট নিতে পারবেন। সেভে ক্লিক করবেন, কোন জায়গায় সেভ করবেন লোকেশন দেখিয়ে দিবেন, যেমন ডেস্কটপে সেভ করব, এই নামে সেভ করব, দেন ওকে বাটন প্রেস করলাম, সেভ হয়ে গেল। দেখেন এই যে সেভ। সেভ হওয়ার পরে, সেভের পরে কিন্তু আমাদের আরো কিছু কাজ থাকে, তাই না? আমাদের কিছু কাজ থাকে, এডিটের কিছু কাজ থাকে, যেটাকে বলে পেইন্ট বলে। আমরা স্টার্টে গিয়ে সেই পেইন্ট
কাজগুলো করতে পারবে। মিউট করেন, মিউট করেন। তারপরে ভিডিও চালাতে চাইলে ভিডিও, মেসেঞ্জার যদি আপনার কম্পিউটারে মেসেঞ্জার থাকে মেসেঞ্জার। তারপরে আসেন হলো নোটপ্যাড। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম নাই, কিন্তু একটা নোটপ্যাডের মধ্যে আপনি আপনার তথ্যগুলোকে লিখে রাখতে চান। এই নোটপ্যাড অথবা টেক্সট ডকুমেন্ট, এগুলো ছোট ছোট নোটবুকের মতো আর কি। আপনি এখানে আপনাদের যে কোনো তথ্যগুলো এন্ট্রি করতে পারবেন। পেইন্টের মাধ্যমে যেসব পিকচার গুলো আপনার রয়েছে, ওই সকল পিকচার গুলোকে কাজ করতে পারবেন অথবা পেন্টিং কাজ করতে পারবেন। বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর। অনেকের বাচ্চা আছে কম্পিউটার থাকার কারণে টিপে টিপে করে। তো আপনি কি করতে পারবেন, বাচ্চাদেরকে ওই সময়গুলোতে না দিয়ে এইভাবে আপনি এই পেইন্টটাও চালু করে দেন তাদেরকে। এখান থেকে কালার চেঞ্জ করা যায় সেটা দেখান। কিন্তু অনেক ধরনের কালার রয়েছে, তোমার যে কালার দরকার ওই কালার তুমি চুজ করো, ওকে বাটন প্রেস করো। এখান থেকে বিভিন্ন ধরনের ড্রয়িং অপশন রয়েছে, তুমি কিন্তু ড্রয়িং করো। এখানে রাউন্ড অপশন রয়েছে, অ্যারো বাটন রয়েছে, কলমটাকে রয়েছে চিকন মোটা করতে পারবা, চিকন মোটা করে নাও। এরকম জিনিসগুলো দিয়ে তাদেরকে কাজ শেখান। বেহুদা সময় নষ্ট করাবেন না ভিডিও টিডিও দেখিয়ে। এগুলো যদি দেন, ওদের শিখা হবে, বিনোদন হবে, প্লাস তাদের হাতটাও সুন্দর হবে। হাতের কাজ যাদের সুন্দর হয়, তাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রুচি আসে, ভিন্ন রকমের রুচি আসে। যাদের কাজ সুন্দর, তাদের রুচি সুন্দর। আর যাদের রুচি সুন্দর, তারা প্রতিটা জিনিসের উপর এরকম সুন্দর খোঁজে, কথায়, কাজে, চলাফেরায়, পোশাক আশাক, সব দিক দিয়ে। তো রুচির পরিচয়ের জন্য, রুচি সম্মত কাজ করার জন্য এই ধরনের কাজগুলো আপনি তাদেরকে দিবেন, তাদেরকে শিখাতে পারেন। স্টার্ট মেনুতে গেলে আরো অনেক প্রোগ্রাম রয়েছে। রেকর্ডের কথা বলেছিলাম, রেকর্ডও রয়েছে অনেক। ভয়েস রেকর্ডে সাউন্ড রেকর্ড রয়েছে। আবার অনেকে যে তাস খেলে, তাস, তাস বুঝেন? একটা গেম। অনেকে আছে সময় পার করে, কি করবে, ঘরে বউ রাগ করে বের হয়ে গেছে, বাবার বাড়ি চলে গেছে, আর নিজে একলা কি করবে, মোবাইলেও নেট নাই, কম্পিউটারটা আছে, তো বসে বসে তাস খেলে আর কি। এই তাস খেলা এখানে আছে, দরকার নেই সব বাজে সময় নষ্ট করা। শিক্ষার মধ্যে ভালো জিনিস শিখেন, ভালো জিনিস করার চেষ্টা করেন। যেখানে সাউন্ড রেকর্ড রয়েছে, সাউন্ড রেকর্ডে ক্লিক করবেন, এটা গুরুত্বপূর্ণ। এটা আপনি শিখতে পারেন। সাউন্ড রেকর্ড অপশন যেহেতু রয়েছে, আপনি চাইলে সাউন্ড রেকর্ড নিজের ভয়েস গুলোকে রেকর্ড করেন। এরপর নেট থেকে আপনি ভয়েস এডিটরের বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো রয়েছে, ওগুলো দিয়ে আপনি নিজে নিজে ভয়েস গুলো রেকর্ড করেন। তারপরে আপনি যদি শিল্পী হয়ে থাকেন, তাহলে বিভিন্ন ধরনের শিল্পীর ইয়েগুলো আপনি নিজে রেকর্ড করেন। আপনার মাদ্রাসার ছেলেরা বা অন্যরা যদি এরকম শিল্পী হয়ে থাকে, তাদেরটা রেকর্ড করেন। এরকম ভয়েস এডিটর দিয়ে ভয়েসটাকে একটু মিউজিক্যাল ইয়ে দিয়ে আপনি এটাকে কি করেন, এই মোবাইল ইয়ে করেন বা অন্য দিকে দেখান, ভালো লাগবে। এগুলো একটু সময়, ভালো জায়গার সময় নষ্ট করা। যেমন আমরা এখানে কথা বলছি, সেটা রেকর্ড হচ্ছে, দেখেন পুরোটা রেকর্ড হচ্ছে, আমরা অনেক কথা বলছি, অনেক গল্প করছি। তো এইভাবে আমরা আমাদের কথাগুলোকে রেকর্ড করতে পারি। আমরা আমাদের যে কোনো ধরনের অডিও ভিডিও বা আমরা আমাদের ভয়েস গুলোকে রেকর্ড করতে পারি। আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের হামনাত ইত্যাদি গুলো আমরা রেকর্ড করতে পারি। সবগুলো রেকর্ড কমপ্লিট হয়ে গেলে তখন আমরা স্টপ ক্লিক করব। স্টপ যখন ক্লিক করব, তখন আমরা চাইলে এটাকে সেভ করতে পারবো। অটোমেটিক ভাবে কিন্তু এটা সেভ হয়ে যায় সাধারণত। আপনি যখন অটোমেটিক হয়ে গেছে, তো এইটার একটা নাম দিতে পারবেন। নাম, রিনেম দিলেন, কি নাম দিবেন? যেমন দিলাম ক্লাস, ক্লাস দিলাম, রিনেম দিলাম। Then এখন এই মোর অপশনে গেলে, মোর অপশন যখন যাবেন তখন দেখবেন যে ক্লাস নামে রয়েছে। এটার উপর ডাবল ক্লিক করেন, এরপর আপনি প্লে করেন।
বুঝতে পেরেছেন? ভয়েস রেকর্ড হয়েছে, ভয়েস রেকর্ডারটা শুনেছেন, আওয়াজ পেয়েছেন নাকি? জি না। আওয়াজ পান নাই না? জি না। আচ্ছা, তো এই যে রেকর্ডটা হয়েছে, এগুলো দেখাচ্ছে যে রেকর্ড হয়েছে, যেন এটা সেভ হয়েছে। সেভ সাধারণত আপনাদের ডকুমেন্টের মধ্যে অথবা মিউজিক্যালের মধ্যে পাবেন, অথবা এই ডকুমেন্টে সাউন্ড রেকর্ডার যে সাউন্ড রেকর্ডিং অপশন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে যেমন সাউন্ড রেকর্ডিং। যে রেকর্ডটা করেছি এটা আপনাদেরকে ফাইলটা দিলাম জাস্ট দলিলের জন্য। সাত জমানা যেহেতু, সেক্ষেত্রে মানুষ দলিল ছাড়া বলে কিছু বিশ্বাস করে না। জি স্যার। আচ্ছা, তো এটা হলো আমাদের অল প্রোগ্রাম গুলো আমরা কোথায় পাবো? আমাদের কম্পিউটার মধ্যে যেসব প্রোগ্রাম গুলো ডিফল্ট হিসাবে থাকে, উইন্ডোজ এর সাথে থাকে, এগুলো প্লাস আমরা নতুন নতুন যে সকল সফটওয়্যার গুলো ইনস্টল করি, ওই সব সফটওয়্যার গুলো আমরা কোথায় পাবো? স্টার্ট মেনুতে পাবো। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আসেন আমাদের ডেস্কটপের ভিতরে আরো কিছু সেটিংস এর কাজ থাকে, আরো সেটিংস এর কিছু কাজ থাকে, যেটা আমরা যে কন্ট্রোল প্যানেলে কি আমরা করতে পারি, অথবা আমাদের ডেস্কটপের যে স্ক্রিন গুলো রয়েছে, স্ক্রিনে কিছু কাজ থাকে। রাইট বাটন ক্লিক করে আমরা এই ডেস্কটপ ডিসপ্লে সেটিংস এ যেতে পারি। ডিসপ্লে সেটিংস এ যাওয়ার পরে সেখানে আমাদের কিছু কাজ রয়েছে। অনেক সময় আমাদের কম্পিউটারের বিভিন্ন সেটিংস এর প্রয়োজন হয়, বা ব্লুটুথ কানেকশন প্রয়োজন হয়, অথবা নেটওয়ার্ক বা ইন্টারনেট কাজের প্রয়োজন হয়, অথবা পার্সোনালাইজের অর্থাৎ ডেস্কটপের যে পিকচার গুলো রয়েছে সেটার উপর কিছু কাজ প্রয়োজন হয়। টাইম, ডেট এন্ড টাইম, গেমিং, অ্যাক্সেসিবিলিটি, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে করতে পারবো। অথবা আমরা স্টার্ট মেনুতে যাব, এরপর আমরা সেটিংস এ চলে যাব, সেই সেটিংস থেকেও আমরা আমাদের কাজগুলো করতে পারবো। অথবা কন্ট্রোল প্যানেলে যাব, সেই কন্ট্রোল প্যানেলে গিয়েও আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এক কথায় কন্ট্রোল প্যানেলে যখন যাব, একদম ফুল কন্ট্রোল ম্যানেজমেন্টের বা ফুল কন্ট্রোলের অ্যাপস গুলো যতগুলো রয়েছে কম্পিউটারের মধ্যে সবকিছু আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবে গামা, তারপর দেখতে পাচ্ছেন হলো আমার মাউস নিয়ে কোনো যদি কাজ না করে, রিকভারি নিয়ে, স্পিক অর্থাৎ মাউথ নিয়ে, এরকম প্রত্যেকটা ইয়ে আলাদা 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 রয়েছে। আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। যেমন আপনার ফন্ট, যেমন কি আপনার ফন্ট, আপনার কম্পিউটারের মধ্যে কি কি ফন্ট রয়েছে আপনি দেখতে চান, অথবা আপনি নতুন কোন ফন্ট ইনস্টল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টে যেতে হবে। আপনি যখন ফন্টে যাবেন তখন আপনার কম্পিউটারে যা ফন্ট রয়েছে সবগুলো ফন্ট আপনাকে দেখাবে। আবার চাইলে আপনি আপনার সকল ফন্ট গুলোকে কপি করে রাখতে পারেন। কেন কপি করব প্রশ্ন আসে কিনা? কপিটা কেন করবো? আমার কম্পিউটার তো এটা আছে, তাহলে কেন কপি করবো প্রশ্ন আসে না অনেক সময়? জি। জি। এই প্রশ্নের উত্তরটা হলো কেন বলতে এই কারণে, যেহেতু আপনার এই কম্পিউটারে আপনি যখন কাজ করেছেন, কাজ শুরু করেছেন, আপনার কিন্তু দীর্ঘদিন এই কম্পিউটারে কাজ করছেন। এই দীর্ঘদিনের মধ্যে দেখা গেছে নতুন 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 অনেক ফন্ড আপনি কালেকশন করেছেন। অনেক ফন্ড আপনি কি করেছেন? কালেকশন করেছেন। কালেকশন। কোথাও অন্য কম্পিউটার থেকে করেছেন, কোথাও আমাদের কোনো না কোনো লিঙ্কের মাধ্যমে করেছেন,
আবার কিছু কিছু আপনি নেট থেকে নামিয়েছেন। তো যা কিছু করেছেন আপনার উপস্থিত প্রয়োজনে আপনি করেছেন, কিন্তু প্রয়োজনে উপস্থিত অনেক প্রয়োজনে এক এক সময় এক এক ধরনের ফন্ট গুলো কালেকশন করেছেন, বাট আপনি এটা কিন্তু ব্যাকআপ রাখেন নাই। এটা কি রাখেন নাই? ব্যাকআপ রাখেন নাই। তো এই আপনি চিন্তা করলেন যে আমার এতগুলো ফন্ট, আমার যদি উইন্ডোজ সেট আপ করার প্রয়োজন হয় তখন তো আমার এই ফন্ট গুলো আমি আর পাবো না, অথবা আপনার কম্পিউটার সমস্যা করতেছে, এই মুহূর্তে আপনি কি করবেন? আপনার কম্পিউটার সেট আপ করবেন। তো কম্পিউটার সেট আপ করলে তো আপনার সব ফন্ট গুলো চলে যাবে। ডিফল্ট হিসাবে যেটা থাকে উইন্ডোজ এর সাথে সেটা ব্যতীত বাকি যেগুলো এক্সট্রা আপনি করেছেন, সেট আপ করেছেন, এগুলো সবগুলো তো চলে যাবে। তো চলে গেলে তো তখন আপনি আর পাবেন না, আপনার আপনার কম্পিউটারটা আবার নতুন মতো হয়ে যাবে, তাই না? আপনার কম্পিউটার আবার কি হয়ে যাবে? নতুন মতো হয়ে যাবে। তো কম্পিউটার যে নতুন মতো হয়ে যাবে এর জন্য আপনাকে কি করতে হবে? কম্পিউটার সেট আপ করার পূর্বে আপনি ফন্ট বক্সে গিয়ে সবগুলো ফন্ট গুলোকে কপি করে আপনার নির্দিষ্ট অন্য একটা ড্রাইভের মধ্যে ফোল্ডার বানিয়ে রাখবেন যে ফন্ট হিসাবে। তাহলে কি হবে? ফন্টটা আপনার কম্পিউটারের কালেকশন হিসেবে থাকবে। আবার কম্পিউটার সেট আপ করার পরে আপনি আবার এগুলোকে ইনস্টল। এখন বুঝতে পেরেছেন কেন আমরা ব্যাকআপ রাখবো? জি। তো এই যে সেটিংস আমরা গেলাম, সেটিংস এর মধ্য থেকে আমরা অনেক ধরনের সেটিংস আমাদের প্রয়োজন হয়। অনেক সময় প্রয়োজন হয় আমাদের অ্যাপস ইনস্টল আনইনস্টল করতে হয়। কি করতে হয়? অ্যাপস আনইনস্টল করতে হয়। আপনি যখন অ্যাপস আনইনস্টল করবেন তখন আপনাকে অবশ্যই আনইনস্টল অপশন দিতে হবে। যেমন ডিফল্ট প্রোগ্রাম, আপনি যখন ডিফল্ট প্রোগ্রামে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপস রয়েছে যেটা অটোমেটিক থাকে এবং যেটা এক্সট্রা ভাবে আপনি আপলোড করেন সব কিছু আপনি এখানে পাবেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ফায়ারফক্স ডিফল্ট হিসেবে ছিল। আবার দেখবেন যে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, তারপরে রয়েছে হলো আপনার ভিএলসি, এগুলো সবকিছু কিন্তু আমি কি করেছি? আলাদাভাবে সেট আপ করেছি। আলাদাভাবে সেট আপ করার কারণে এবার দেখতে পাচ্ছেন জুম ডিফল্ট হিসেবে থাকে না, এগুলো আলাদাভাবে সেট আপ করেছি। তো সবগুলো আপনি এখানে পাবেন। এরপর আপনি যদি কি করতে চান, রিমুভ করে ফেলতে চান, ডিলিট করে ফেলতে চান, তখন তার ভিতরে ঢুকে আপনি সেটা করতে পারবেন, রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। এখন ব্লুটুথ কোথায় হবে এটা? আচ্ছা, এরপর আসেন হলো ভিতরে সেটিংস এ গিয়ে আর অনেক ধরনের সেটিংস আছে, আপনি একটা একটা করে এগুলো ধরবেন। ব্লুটুথটা কোথায় পাবো এটা? এই যে ব্লুটুথ, ব্লুটুথ ডিভাইস, অ্যাড ডিভাইস, যে ব্লুটুথ অপশন রয়েছে আমার এটার মধ্যে অফ রয়েছে, আপনি অন করে দেন, তখন আপনার মোবাইল থেকে কম্পিউটার ওই ব্লুটুথের মাধ্যমে কানেকশন পাবে। তো সবার কম্পিউটার তার ব্লুটুথ অপশন থাকে না, যাদের ডেস্কটপ কম্পিউটার তাদের ব্লুটুথের জন্য আলাদা ডিভাইস লাগানো লাগে, আর যাদের এখানে থাকে তাদের তো অবশ্যই এখানে সার্চ করবেন, কানেক্ট করবেন। ঠিক আছে? মোবাইলের ডিভাইসের সাথে কানেকশন করতে চান মোবাইল ডিভাইস, ক্যামেরা যদি আলাদা কানেকশন করতে চান মাউস, টাচপ্যাড, এরকম বিভিন্ন অ্যাপস গুলো এখানে রয়েছে। সুবিধা অসুবিধা যখন প্রয়োজন হবে তখন আপনি এটাতে ঢুকবেন। আর যে পার্সোনালাইজে যান, পার্সোনালাইজ মানে ডেস্কটপের যে স্ক্রিন গুলো রয়েছে, বিভিন্ন লোগো গুলো রয়েছে, প্রোগ্রাম গুলো রয়েছে, তো এগুলো আপনি এখান থেকে করতে পারেন। যেমন কালার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আমার কম্পিউটার মধ্যে দেখা যাচ্ছে যে সাই কালারের মধ্যে করা আছে। আপনি যে এই মুহূর্তে লাল কালার চান তো লাল কালার ক্লিক করেন, লাল কালার, তখন আপনার কম্পিউটারের সব কমান্ড গুলো লাল শো করবে। স্টার্ট মেনুতে যান, স্টার্ট মেনুতে যাওয়ার পর দেখা যাচ্ছে লাল কালার শো করছে। আবার দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের নিচে দেখা যাচ্ছে লালচে কালার। আবার যদি আমি এখানে যদি অন্য এই ব্লু কালারটা দিই, ব্লু কালারটা দিলাম, স্টার্ট মেনুতে যান, তখন ব্লু কালার শো করবে, বা এই যদি মাইক্রোফোন দেখেন ব্লু কালার শো করবে, এই যেখানে ব্লু কালার গুলো শো করবে। এখান থেকে যখন যেটা যে কালার ক্লিক করি তখন ওই কালারটা শো করবে। এখানে রয়েছে আবার উইন্ডোজ কালার, যে রিসেন্ট কালার, উইন্ডোজ কালার রয়েছে এখানে দেখেন, অনেক কালার রয়েছে এখানে, কোন কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে চুজ করুন। কন্ট্রাস্ট এবং থিম, এখানে কিছু শর্টকাট অপশন রয়েছে, অর্থাৎ আমরা যে এটা প্রোগ্রাম গুলো ওপেনিং করি সেই ওপেনিং এর মধ্যে কিছু
আপনার অপশন রয়েছে যেগুলো আমাদের মোবাইল অ্যাপস বা মোবাইল থিমস এর মতো কাজ করে। আর যদি ছবি চেঞ্জ করতে চান, আপনার যদি ছবি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটা আপনি এখান থেকে করতে পারেন। অর্থাৎ পরে যখন যাবেন এই ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার্স এখান থেকে দিতে পারবেন। এখান থেকে কোন ছবিগুলো আপনি দিবেন ছবি চুজ করেন। এখানে রয়েছে অনেকগুলো, যেটা ডিফল্ট হিসেবে থাকে আর কি, সিলেক্ট থিমস। এই থিমসটা হলো আপনার পুরা উইন্ডোজ এর থিমস, ফুল থিমস। মোবাইলের মধ্যে দেখবেন যে অনেকে থিমস করে, অনেক সুন্দর সুন্দর থিমস শো করছে। তো এগুলা ওই থিমস গুলো পুরো ভিতরে সেটিংস সব নাড়িয়ে দেয়। আপনিও চাইলে এখান থেকে ওই সেটিং গুলো করতে পারেন। থিম সেটিং গুলো আপনি এখান থেকে করতে পারেন, যেটা ভালো লাগে সেটা আপনি ক্লিক। তো এটা হলো আমাদের উইন্ডোজ অপারেটিং কাজ। এছাড়াও আরো অনেক রয়েছে যেগুলো আপনি ঘেটে ঘেটে আপনি আস্তে আস্তে আপনাকে আইডিয়া করতে হবে। যেমন আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট, এগুলো ম্যাক্সিমাম আমরা জানি, আমরা এখান থেকে করতে পারি। ডিসপ্লে সেটিং, যে ডেস্কটপের ইয়েগুলো আমরা চেঞ্জ করতে পারি, এগুলো আমরা এখান থেকে ভিতর থেকে ইয়ে করতে পারি। আবার আমরা ল্যাঙ্গুয়েজ সেটিং করেছিলাম ভিতর থেকে। এভাবে টাইম সেটিং দরকার হলে টাইম সেটিং, ক্যালেন্ডার দরকার হলে ক্যালেন্ডার, ইত্যাদি কাজগুলো আমরা করতাম। এবার আসেন হলো ইন্টারনেটের একটু সামান্য একটু ধারণা নিই, তারপরে আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ ইন্টারনেটের পূর্ণাঙ্গ আমরা বিষয়গুলো শেষ করব, ক্লাসও শেষ করব। এরপর আরো কিছু প্র্যাকটিক্যালি প্রজেক্টের কাজ করবো ইনশাল্লাহ। পরীক্ষার ডেট দিয়ে দিব। যারা প্রজেক্টের ক্লাসগুলোতে থাকতে পারবেন তারা থাকলেন, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিব, ওই তারিখে অবশ্য পরীক্ষা দিতে হবে আপনাদের। আসেন ইন্টারনেট ক্লাস মানে কি, ইন্টারনেট কি সেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো অনেকে জানলেও পূর্ণাঙ্গ তো জানি না, আবার অনেকে টোটালি জানি না। ইন্টারনেট ইন্টারনেট হলো একটি আন্তর্জাল, অর্থাৎ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। যেটাকে আপনি বলতে পারেন যে রুম, যেটাকে আপনি বলতে পারেন যে গ্রুপ। যে গ্রুপ দিয়ে আপনি কি বোঝেন বলেন দেখি? গ্রুপ গ্রুপ বলতে বোঝাতে কয়েকজন মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ওখানে বিভিন্ন বিষয়ে শেয়ার ইত্যাদি করা বা পরামর্শ ইত্যাদি যে কোনো বিষয়ে। ঠিক ইন্টারনেটটা হলো গ্রুপের মতো। ঠিক ইন্টারনেটটা কি গ্রুপের গ্রুপের মতো। মতো। যেমন আমাদের কৌমিদ ক্লাবের মূল গ্রুপে রয়েছে 24,000 সদস্য। কত? 24,000 প্লাস, 24,000 প্লাস সদস্য। এই 24,000 সদস্য আমরা যখন আমাদের গ্রুপের মধ্যে কোনো কিছু পোস্ট করি, তখন 24,000 সদস্যের কাছে চলে যায়। 24,000 সদস্যের কাছে চলে যায়। চলে যায়। ঠিক ইন্টারনেটটা হলো এমন একটা আন্তর্জাল বা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, যেটার মাধ্যমে বিশ্বের অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। মানে আপনার গ্রুপ, একটা গ্রুপ যত সদস্য বাড়বে ওই গ্রুপের কি হবে, ভ্যালু তত বাড়বে, ওই গ্রুপের শক্তি তত বাড়বে, তাই না? জি। ইন্টারনেটটা হলো এমন একটা যেটার মাধ্যমে, ইন্টারনেট মানে শুধু সংযোগ। ইন্টারনেট বিশেষ কোনো পাওয়ার না, ইন্টারনেট বিশেষ কোনো কিনা পাওয়ার না, পাওয়ার না। এটা হলো শুধু সংযোগ। আমরা অনেকে মনে করি যে স্যাটেলাইট থেকে আমাদেরকে শক্তি দেয়, সেই শক্তিটাকে আমরা ব্যয় করি। এটা ভুল। এটা কি ভুল। ও, স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সংযোগগুলো হয়। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কি হয়, সংযোগ। হয়। একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ হয়। এইভাবে বিশ্বটা একটা গ্রুপিং এর মতো, সংযুক্ত জালের মতো, সংযুক্ত জালের মতো কি হয়, চলমান।
যার কারণে সব কানেক্ট থাকার কারণে আপনি বিদেশে বসে বাংলাদেশের তথ্য জানতে পারতেছেন, বাংলাদেশে বসে বিদেশে তথ্য জানতে পারতেছেন। কিসের মাধ্যমে? এটা গ্রুপিং এর মাধ্যমে, সংযোগের মাধ্যমে। আর এই সংযোগটা হলো বৃহৎ বৃহৎ সংযোগ, একটার সাথে আরেকটা কানেক্ট থাকার কারণে আপনি এটা করতে পারতেছেন। এখন বুঝতে পারছেন তো ইন্টারনেটটা কি? জি। এখন প্রশ্ন আসতে পারে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বুঝলাম, ইন্টার মানে অভ্যন্তরীণ সংযোগ, নেটওয়ার্ক, নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হলো একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সংযোগ। এই সংযোগটাই হলো নেটওয়ার্ক। এই সংযোগটাই কি? নেটওয়ার্ক। ছোট 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 গুলো একসাথে হয়, এবার বৃহৎ হয়, বৃহতের সাথে আরো বড় বৃহৎ হয়। যেমন ওই যে গতকাল আপনাদেরকে বলেছিলাম 100টা 1 টাকার নোট কত টাকা হয় বলেন? 100টা 1 টাকার নোট কত টাকা হয়? 100 টাকা। 100 টাকা হয়। 100 টাকা হয়। আবার যদি আপনি বলেন যে 100টা 100 টাকার নোট কত টাকা হয়? 10,000 টাকা। 10,000 টাকা। আবার 100টা 1,000 টাকার নোট 1 লাখ টাকা। জি ঠিক এবার বৃহৎ হচ্ছে না? জি 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 বিরোধ। বৃহৎ সংযোগটাই হলো আমার কি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এটি কিভাবে কাজ করে? একটু কিভাবে কাজ করে? সমস্যা নেই তো, আর 10 মিনিট ক্লাস করব। জি ইনশাআল্লাহ। জি সমস্যা নেই। দেখেন কিভাবে কাজ করে। এটি ওয়েব পেজ ভিত্তিক কাজ করে। ওয়েব পেজ, ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো একটি দোকানে একটা র্যাকের মতো, একটি দোকানের র্যাকের মতো। র্যাকের মতো। ওয়েব পেজ, ওয়েব পেজ একটা, ওয়েব সাইট আরেকটা। যেমন খাতার মধ্যে অনেকগুলো পেজ নিয়ে কি হয়? একটা খাতা। আপনার আমাদের দেশের মধ্যে খাতা পাওয়া যায় না? 24 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, 72 পৃষ্ঠা, 128 পৃষ্ঠা জি পাওয়া যায়। পাওয়া যায়। তো জি ওই পেজের মধ্যে, ওই খাতার মধ্যে যত পেজ বেশি হয়, খাতার ভ্যালুটা, খাতার দামটা তত বেশি হয়, তাই না? জি জি ওয়েব পেজ মানে হলো একটা খাতার একটা পেজ। উদাহরণ আর কি, উদাহরণ হিসেবে একটা খাতার একটা পেজকে কি বলা হয়? ওয়েব পেজ। আর এটার উদাহরণ আরেকটা দেওয়া হয়েছে, দোকানের একটি র্যাক বা সাইট, একটি শোরুমের একটি র্যাক অথবা একটা সাইট হলো ওয়েব পেজ। একাধিক পেজ মিলে ওয়েবসাইট হয়, একাধিক পৃষ্ঠা মিলে একটা খাতা হয়, তাই না? জি একাধিক পৃষ্ঠা মিলে কি হয়? একটা খাতা। খাতা হয়। একাধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়। যেমন www.darululumdeoband.com, এই একটা খাতার নাম, এই একটা ঠিকানার নাম, একটা শোরুমের নাম। ওই শোরুমে যখন আপনি ঢুকবেন, ওই শোরুমের অনেকগুলো সাইট রয়েছে না? যেমন জি ভর্তি, অ্যাডমিশন, ফতুয়া আরেকটা সাইট, তারপর সওয়াল জবাব আরেকটা সাইট, পরিচিতি আরেকটা সাইট, ফটো গ্যালারি আরেকটা সাইট, তারপর অনলাইন অনলাইন সওয়াল জবাব আরেকটা সাইট। এরকম যতগুলো ফিউচার তারা তাদের ওয়েবসাইটের মধ্যে দিয়েছে, ততগুলো ফিউচার এক একটা পেজ বা একটা লিংক বা একটা সাইট। কথা ক্লিয়ার? জি তার মানে হলো ওয়েবসাইট আর ওয়েব পেজের তফাৎ তো বুঝতে পারলেন? একটা জি ওয়েবসাইট মানে কি? একটা কোম্পানির ঠিকানা বা একটা জি কোম্পানির শোরুম বা একটা দোকান
একটা দোকানের মধ্যে অনেক সামানা থাকে, অনেকগুলো র্যাক থাকে, তাই না? জি ঠিক একটা দোকান মানে হলো একটা নির্দিষ্ট নাম, ঠিক আছে? তাহলে ওয়েবসাইট মানে একটা খাতা বা একটা দোকান, আর ওয়েব পেজ মানে হলো একটা দোকানের বিভিন্ন সাইট অথবা র্যাক গুলোকে বলে, বা একটা খাতার পেজ গুলোকে বলা হয়। ওকে, জি তাহলে আমরা ওয়েবসাইট বুঝলাম, ওয়েব পেজ বুঝলাম, ইন্টারনেট কি সেটা জানলাম, নেটওয়ার্ক কি সেটা জানলাম। এবার আসেন ওইটার মধ্যে যাব কিভাবে, ওই ওয়েবসাইটে ঢুকবো কিভাবে, ওই ইন্টারনেটের মধ্যে আমরা সংযোগ নিব কিভাবে, ঠিক আছে? জি ব্যবহার পদ্ধতির জন্য যে নিয়মটা সেটা হলো আমাকে আগে ইন্টারনেট ইন্টারনেট যে সার্ভার গুলো রয়েছে, নেটওয়ার্ক গুলো রয়েছে, সেটার সাথে আমার কানেক্ট হতে হবে। আর আমাদের দেশে কানেক্ট করার বা বিশ্বের মধ্যে কানেক্ট হওয়ার নিয়ম হলো ইন্টারনেট সংযোগ নেওয়া। আর ইন্টারনেট সংযোগটা মূলত আমরা এমবি কেবি এইভাবে হিসাব করে নিয়ে থাকি, তাই না? এটা হলো আমাদের একটা আইওয়াস। এটা কি আমাদের একটা আইওয়াস। কেমন আইওয়াস? যে তাদের তো বিজনেস করতে হবে, তারা এত কিছু গবেষণা করে বের করেছে, তারা ইনকামের জন্য তো করেছে, টাকার জন্য করেছে, তাই না? এরা কি আখেরাতের জন্য করছে? যে ইন্টারনেট বের করছে তারা কি আখেরাতের জন্য করছে? জি না এরা টাকার জন্য করছে। তো টাকার জন্য যদি এত পরিশ্রম, এত মেহনত, যুগ 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 ধরে এমনকি যুগ আপনার কি বলে বংশ পরম্পরায় তারা এরকম গবেষণা করে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে, তারা তো অবশ্যই বেনিফিট হওয়ার জন্য দিয়েছে। তো তারা বেনিফিটটা কিভাবে হয়? তারা এইভাবে করে যে একটা সময় ছিল মিনিট সিস্টেম। আপনি এত মিনিট সংযোগ পাবেন, এত মিনিট কি পাবেন, সংযোগ পাবেন। এত মিনিট সংযোগ পাবেন, এত টাকা। যেমন 150 টাকা দিয়ে 300 মিনিট। যেমন 150 টাকা দিয়ে কি আমরা যখন 300 25 বছর আগে ইন্টারনেট চালাইতাম, তখন 150 টাকার প্রিপেড কার্ড দিয়ে 300 মিনিট ইন্টারনেট চালাইতে পারতাম। মিনিট 300 মিনিট 300 মিনিট। তখন কিন্তু ওই যে এমবি টেমবি ছিল না, তখন ছিল কি মিনিট সিস্টেম। তো 300 মিনিট আমাদেরকে সংযোগ দিয়ে রাখতো কার সাথে? ইন্টারন্যাশনাল কানেক্টেড সংযোগের সাথে, নেটওয়ার্কের সাথে। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাথে সংযোগ থাকার কারণে আমরা ইন্টারন্যাশনাল যে সকল তথ্যগুলো রয়েছে ওই সকল তথ্যগুলো দেখতে পারতাম আর ডাউনলোড করতে পারতাম। কথা বুঝাইতে পারলাম? আর বর্তমান যুগের নিয়ম হলো এমবি সিস্টেম। তো এমবির মধ্যে আবার দুই ধরনের পাওয়া যায়, একটা হলো প্রিপেড কার্ড, আরটা হলো কি ওয়াইফাই, যেটাকে আমরা ব্রডব্যান্ড লাইন বলি, ব্রডব্যান্ড। অর্থাৎ ওইটার মধ্যে ব্রডব্যান্ডের অপশন হলো আপনি কত এমবি স্পিডে নিতে চান, কত এমবি স্পিডে আপনি নিতে চান, মানে আপনার সংযোগটাকে কি করছে, চিকন মোটার মতো করছে। উদাহরণস্বরূপ কি চিকন সুতা মোটা সুতার মতো করছে, যে আপনার কম্পিউটারের সাথে ইন্টারন্যাশনাল সংযোগটা স্মুথলি কিভাবে হবে, চিকন সুতার মতো হবে না মোটা সুতার মতো হবে, এটা টাকার উপর নির্ভর করে। মাসে 1000 টাকা দিয়ে 50 এমবি স্পিড, আবার মাসে 500 টাকা দিয়ে 2 এমবি স্পিড। আর প্রিপেড কোম্পানিগুলো কি করে, যে ইন্টারনেট ব্যবহার করো 1 জিবি 150 টাকা এক মাস। তো যে যেভাবেই করুক এটা কিন্তু আইওয়াস। আমি আপনাকে প্রথম বলেছি আমরা ব্যবহার করতাম মিনিট সিস্টেমে, ওয়াইফাই কোম্পানিগুলো ব্যবহার করা হলো এমবি স্পিডের সিস্টেমে, আর মোবাইল কোম্পানিগুলো বিক্রি করা হলো কি স্পিড নয়, কিভাবে, এমবিতে। ওরা কিভাবে বিক্রি করে, এমবিতে। যেমন 200 এমবি, 200 জিবি, 100 জিবি, তুমি চাইলে একদিনে ব্যবহার শেষ করতে পারো, চাইলে আবার এক মাসের জন্য নিতে পারো, তাই না? জি এইটা হলো সংযোগ। যত কিছুই বলেন না কেন আপনাকে জাস্ট সংযোগ করে দিবে, আপনাকে জাস্ট কি করে দিবে, সংযোগ করে দিবে। এই সংযোগের ফি বাবদ আপনার থেকে টাকা নিচ্ছে, এক একজন এক এক সিস্টেম নিচ্ছে। আমরা যখন হাটহাজারিতে ছিলাম
তখন দেখতাম লাউ কেজি দরে বিক্রি করে। হাটাজারিতে কারা কারা পড়েছেন? কেউ পড়েছেন হাটাজারিতে? জি না। জি না। আপনাদের কেউ নাই? হাই এদিকে হাই, ছিলাম, মেঘালয় ছিলাম, হাটাজারিতে না। বেকল থাকলেও জানার কথা। তো হাটাজারিতে আমরা দেখতাম যে কাঁচা বাজারে লাউ কেজি দরে বিক্রি করে। তা আমরা তখনও পর্যন্ত জানতাম না যে লাউ যে কেজি দরে বিক্রি করে। হাটাজারি যাওয়ার পরে শুনলাম কেজি দরে বিক্রি করে। আবার আমাদের ঢাকাতে অথবা অন্যান্য জেলাগুলোতে দেখতাম পিস হিসেবে বিক্রি করে। ছোট নাও বড় নাও পিস হিসেবে দাম, আর ওখানে হলো কেজি হিসেবে দাম। তো এটা হইতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল। এটা কৌশলটা মূলত বলা আর কি আপনাকে। তো কেউ বিক্রি করে পিস হিসাবে, কেউ বিক্রি করে কি কেজি কেজি হিসাবে। তো এই যে সিস্টেমটা বিক্রি করাটাই হলো উদ্দেশ্য, যে যেভাবে বিক্রি করতে পারে, সংযোগ যে যেভাবে দিতে পারে, সংযোগ দেওয়ার বিজনেসটা করা হলো মূল উদ্দেশ্য তাদের। তো ঠিক আমরা যে ইন্টারনেট সংযোগটা নিই, সংযোগটা আমরা একাধিক ভাবে নিই। তো মূলত সংযোগটা করে দেয়। এই সংযোগটার এর মধ্যে এমন হয় না যে আমার এত জিবির জায়গা আমি স্টোরেজ নিলাম, এই স্টোরেজ গুলো খালি হয়ে গেল, এরকম কোনো কিছু নেই। আবার আমি ইন্টারনেট নিলাম, এরকম আমার স্যাটেলাইট থেকে আমার অনেক ডাটাগুলো বা অনেক আমাকে ব্যয় হয়, অনেক টাকা ব্যয়ের বিনিময়ে আমার এই সংযোগটা পাচ্ছি, এমন কিন্তু না। কারণ আমি আপনাকে বলেছিলাম ইন্টারনেট মানেই হলো সংযোগ, আর কিছুই না। তার হাতের সাথে আমার হাত, তার হাতের সাথে তার হাত, তার হাতের সাথে তার হাত, এভাবে ঢাকা থেকে যদি আমি একদম তেতুলিয়া পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাত একজন ধরে রাখি, সংযোগ হবে কিনা? কোন সংযোগের মধ্যে বিচ্ছিন্ন হবে? জি না। এই সংযোগটাই হলো ইন্টারনেট। আসেন এটা ব্যবহার করার কিভাবে ব্যবহার করবো। ব্যবহারটা মাশাআল্লাহ আমরা সবাই জানি, কারণ ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতেছি। আর ইন্টারনেট কিভাবে ব্যবহার করে এটা জানি না, এমন কোন লোক আছে কেউ? জি না। ইন্টারনেটটা ব্যবহার হয় হলো ব্রাউজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্রাউজার। যেমন আপনি যদি গুগলে ঢুকেন, কোনো কিছু সার্চ করেন, সেটা হলো ব্রাউজার। আপনি যদি প্লে স্টোরে ঢুকেন, সেখানে গিয়ে কোনো অ্যাপস নামান, সেটা একটা ব্রাউজার। ওটা অ্যাপস এর ব্রাউজার। আর এটা হলো কিসের ব্রাউজার? বিভিন্ন ধরনের গুলোর জন্য ব্রাউজার। এইগুলোকে ব্রাউজার বলে। এগুলোকে কি বলা হয়? ব্রাউজার। ব্যবহার করতে আমাদের ব্রাউজার ব্যবহার করতে হয়, অর্থাৎ ইন্টারনেট ওয়েবসাইট গুলোতে ঢুকতে হলে ব্রাউজার ব্যবহার করতে হয়। অর্থাৎ ইন্টারনেট যে ভার্চুয়াল পৃথিবী, কি এটা ভার্চুয়াল পৃথিবী। এই পৃথিবীতে ভার্চুয়াল ভাবে ভ্রমণ করতে হয় আমাদের ভার্চুয়াল পরিবহন দিয়ে। কি দিয়ে বলেন? এই বান্দা যে ঘুম দিছে। ইন্টারনেটটা একটা ভার্চুয়াল জগৎ। এই ভার্চুয়াল জগতে যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে লাগবে ভার্চুয়াল কি পরিবহন। মানে আমি যদি বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রাম যাই, তখন আমাকে হয়তো ট্রেন, না হয় আমাকে অথবা আমাকে বাসে করে যেতে হবে, তাই না? এগুলো আমার যাওয়ার পরিবহন। কি বলেন? জি। আবার আপনি যদি ইন্টারনেটের পৃথিবীতে ঘুরতে চান, ইন্টারনেটের পৃথিবী মানে হলো ইন্টারনেটটা হলো আলাদা একটা কি ভার্চুয়াল পৃথিবী, তাই না? এই ভার্চুয়াল পৃথিবীতে যদি আপনি ঘুরতে যান, তাহলে আপনাকে ভার্চুয়াল পরিবহন নিতে হবে। আর সেই ভার্চুয়াল পরিবহনকে বলা হয় ব্রাউজার। কথা ক্লিয়ার? জি। চা খাবেন না কফি খাবেন? কার কার ঘুম ধরেছে? ঘুম নেই স্যার আজকে। আচ্ছা, আসেন তাহলে। এখন প্রশ্ন হলো ব্রাউজার কি? ভার্চুয়াল পরিবহন হলো ব্রাউজার। ব্রাউজারটা কি? ব্রাউজার হলো ইন্টারনেট জগতে ভ্রমণের পরিবহন। পরিবহন অনেক ধরনের হয়ে থাকে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট ইডিজি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোর, এরকম আরো অনেক ধরনের কি আছে পরিবহন আছে, যেগুলোকে ব্রাউজার বলে। কি বলে? যেগুলো ব্রাউজার। যেমন আমি যে ব্রাউজারটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো গুগল ক্রোম ব্রাউজার। এটা কি?
গুগল ক্রোম ব্রাউজার। এটাকে আমি ক্লোজ করে দিলাম, কারণ হঠাৎ করে একটা জিনিস সামনে দাঁড়ায় রইলো, আর দাঁড়ায় থাকার পরে অনেকক্ষণ পরে বললাম যে এই লোকটাই হলো তোমাদের ট্রেনার, তখন মানুষটা আসমকে কি হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। তা আমি আপনাকে পরিচয় করাই দিই আগে। এই হলো আমার গুগল ক্রোম, এই হলো আমার গুগল ফায়ারফক্স, এই হলো গুগল ক্রোম, মাইক্রোসফট ইডিজি রয়েছে এই জায়গায়। এগুলো হলো কি বলেন? ব্রাউজার। এগুলো কি? ক্রোম ব্রাউজার। ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, ইডিজি ব্রাউজার। আমি গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম। যখন গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম, আমার এখানে যেহেতু কম্পিউটারের মধ্যে একাধিক মেল রয়েছে, আমার প্রয়োজনীয় কি রয়েছে, একাধিক মেল রয়েছে, যার কারণে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোন মেইলের মাধ্যমে ব্রাউজারে ঢুকতে চাও। নির্দিষ্ট একটা মেইল দিয়ে ব্রাউজারে ঢুকতে হয়। তা আমার তো সবগুলোই ব্রাউজারে লগ ইন করা আছে, এর জন্য আমাকে জিজ্ঞেস করতেছে কোনটার মাধ্যমে ঢুকতে চাও। তো উদাহরণস্বরূপ আমি আকরাম উল্লাহদের মাধ্যমে ঢুকতে চাই, আমি আকরাম উল্লাহতে ক্লিক করলাম। আমি যখন আকরাম উল্লাহতে ক্লিক করলাম তখন আমার আকরাম উল্লাহর ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হলো এটার স্ক্রিন পরিচিতি সম্পর্কে জানা, যেটা আমরা পরবর্তী ক্লাস আগামী শনিবার ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।